ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। স্পেশালি আজকে আমরা কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে যারা আমরা হচ্ছে 2026 সালের 21শে মে এমআরসি পার্ট 1 পরীক্ষা দিব। স্পেশালি আপনাদের বিষয়ে কথা বলবো। আর একটা এমআরসি পরীক্ষা দিতে গেলে আসলে যে বিষয়গুলো আমাদের জানা দরকার, যেন আমাদের অন্যকে ডিস্টার্ব করতে না হয় আর কি, নিজের কাজগুলো যেন নিজে করতে পারি, অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সবকিছু আমি আজকে সেশনে বলে দিব। হ্যাঁ, আমরা আমাদের টোটাল সেশনটা কিভাবে রান করব এটাও বলে দিব। তাহলে হবে কি, ইনশাল্লাহ টোটাল একটা ধারণা আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে স্পেশালি আমাদের একদম আমি জাস্ট পয়েন্টে চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এমআরসিপির প্রিপারেশনের জন্য। এটা ওভারঅল সবার জন্য, স্পেশালি এরকম না যে যা কেউ একদম নিউ কামার যিনি, তার জন্য, যিনি হচ্ছে হয়তো এফসিপিএস এমডি পাস করে ফেলছেন তাদের জন্য, প্লাস যারা আমরা কোর্সে আছি তাদের জন্য, মানে সবার জন্য সেম। এখানে কেউ যদি মনে করে যে না, আমি এফসিপিএস এমডি পাস করে ফেলছি, আমার হয়তো বেশি মানে এফোর্ট দেওয়া লাগবে না বা আমি ইজিলি পাস করে যাবো, আসলে এরকম না বিষয়টা। কারণ এমআরসিপি একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা আমাকে ফলো করতে হবে, না হলে কিন্তু কোশ্চেন আনসার করাটা একটু টাফ হয়ে যায় আর কি। হ্যাঁ, তো স্পেশালি আমি সবাই কি বলবো, একটা স্ট্যান্ডার্ড নিয়ম মেনটেন করে স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে আমরা হচ্ছে আগাবো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমার স্টাডি ম্যাটেরিয়ালস কোন জিনিসগুলো লাগবে। স্টাডি ম্যাটেরিয়ালস এর মধ্যে আমার যে সকল জিনিসগুলো দরকার তার মধ্যে একটা হচ্ছে থিওরি বই লাগবে। হ্যাঁ, এক নাম্বার থিওরি বই লাগবে। তো থিওরি বই হিসাবে স্পেশালি আমরা এতদিন এর আগে আর কি, আমরা হচ্ছে মাগরাবি পড়ছি, কেউ পাস পাস মেডিসিন থেকে পড়ছি, কেউ নোটস থেকে পড়ছি। এখন হচ্ছে নতুন করে যেটা চলে আসছে সেটা হচ্ছে আমার 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 মানে কালেকশন করা আর কি, সব জায়গা থেকে ইনফরমেশন কালেকশন করা। সেটা নোটস থেকে বেশি কালেকশন আছে। তারপর মাগরাবি, পাস টেস্ট, পাস মেডিসিন, অক্সফোর্ড, তারপর হচ্ছে ডেভিডসন বই থেকে কালেকশন করে আমরা হচ্ছে এই বইটা বানাইছি। হ্যাঁ, তো এই বইটাতে স্পেশালি আমরা অল থিওরিটিক্যাল ইনফরমেশনগুলো এত সুন্দর করে সাজানো আছে। আমরা এইটাই পড়বো। হ্যাঁ, একদম সব কিছু আপডেটেড আছে। হ্যাঁ, একদম সব কিছু আপডেট আছে, লাস্ট ডে পর্যন্ত যা যা আপডেটেড থাকা দরকার, অ্যাজমার গাইডলাইন বলি, সিওপিডি বলি, আমরা এমআই ট্রিটমেন্ট বলি, সব কিছু একদম লেটেস্ট আপডেট পর্যন্ত সবই আছে। এরপর যদি আপডেট আসে সেটা আমি আপনাদেরকে নোটিফাই করে দিব আর কি। হ্যাঁ, তাহলে আমাদের এই থিওরি বইটা স্পেশালি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমার এটাই রাখবে। এবং এই থিওরি বইটা ইভেন পার্ট এমআরসি পার্ট 1, এমআরসি পার্ট 2, ইভেন পেসেস এক্সামের জন্য এই থিওরিটিক্যাল ইনফরমেশনগুলো কিন্তু আপনার লাগবে। তার মানে এমআরসিপি টোটাল জার্নিতে আমার একটা বইকে কনস্ট্যান্ট করতে হবে, সেই বইটা হচ্ছে আমার থিওরি বুক। হ্যাঁ, যে বইটা থেকে আমি ইনফরমেশনগুলো মানে সব সময় হচ্ছে আউটপুট দিতে পারবো। ঠিক আছে, সেই জন্য আমরা হচ্ছে থিওরি বইটা পড়বো। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে দুইটা কোশ্চেন ব্যাংক নিয়ে আগাইতে হবে। একটা হচ্ছে পাস টেস্ট কোশ্চেন ব্যাংক, আর একটা হচ্ছে পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, তো ম্যাক্সিমাম কোশ্চেনগুলো হচ্ছে পাস টেস্ট কোশ্চেনের অনুরূপ হয়, এমআরসিপি পরীক্ষার ম্যাক্সিমাম কোশ্চেনগুলো পাস টেস্ট কোশ্চেনের অনুরূপ হয়। আর ধরেন যে যদি বলি আর কি, যে দুই তৃতীয়াংশ আর এক তৃতীয়াংশ, হ্যাঁ, এক তৃতীয়াংশ কোশ্চেন হচ্ছে পাস মেডিসিনের কোশ্চেনের মতো হয়। তবে পাস মেডিসিনটা হচ্ছে থিওরিটিক্যাল ইনফরমেশনের জন্য ভালো। তো থিওরিটিক্যাল ইনফরমেশন, অল ইনফরমেশন যেহেতু আমরা এই বইটাতে নিয়ে আসছি, সৌরভস মেডিসিন বুকে নিয়ে আসছি, তাহলে পাস মেডিসিন থেকে আর আমরা থিওরি পড়বো না, শুধুমাত্র কোশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, আর পাস টেস্ট থেকে আমরা হচ্ছে কোশ্চেন সলভ করবো। এখন পাস টেস্টে এক একটা সিস্টেমে আপনার 300 400 করে কোশ্চেন থাকে, পাস মেডিসিনও 300 400 করে কোশ্চেন থাকে। এত কোশ্চেন আমাদের পড়তে হবে না। ধরেন রিমাটোলজি সিস্টেম, এখান থেকে আমাদের টার্গেট থাকবে পাস টেস্ট থেকে 200 কোশ্চেন, অথবা 250টা কোশ্চেন। হ্যাঁ, এর বেশি আসলে লাগেও না। আর এর বেশি পড়তে বলতে ভালো, পড়লে তো লস নাই। আর পাস মেডিসিন থেকেও 200 কোশ্চেন অথবা 200 বা 250 কোশ্চেন, মানে দুইটা থেকে মিলে অ্যাটলিস্ট প্রতিটা সিস্টেম থেকে আর কি অ্যাটলিস্ট আমাদের 500 কোশ্চেন অথবা 400 থেকে 500 কোশ্চেনের মতো আমাকে সলভ করতে হবে, এটা মাস্ট। তো ধরেন আপনি থিওরি পড়বেন প্রথমে হচ্ছে আমার থেকে সৌরভস মেডিসিন বই থেকে থিওরিটা পড়লেন। তারপরে হচ্ছে আপনি পাস টেস্ট, পাস মেডিসিন থেকে অ্যাভারেজ 200 থেকে 250 করে কোশ্চেন, টোটাল 500 or 400 কোশ্চেনের মতো আমাকে সলভ করে ফেলতে হবে ওই সিস্টেমের উপরে। দেন হচ্ছে এভাবে ওয়ান বাই ওয়ান করে আমরা একদম পুরা সিলেবাসটা শেষ করব। মানে আমরা রিমাটোলজিতে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যে ক্লিনিক্যাল সায়েন্স আছে বা বায়োস্টেট আছে, সবগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান করে এভাবে পড়ে আগাইতে হবে। তারপরে আমাদের এখনের কোশ্চেনে কিছুটা আহ, মানে বেসিক রিলেটেড, মানে বেসিক মানে যে সকল ফিজিওলজিক্যাল জিনিসগুলো অল্টার হলে ডিজিজ ম্যানিফেস্টেশন হয়, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের লাগবে। তো ওই হিসাবে আমাদের একটা বিআরএস ফিজিওলজি একটা বই আছে, এটা স্পেশালি চমৎকার একটা বই, একদম ছোট করে দেওয়া, কম্প্যাক্ট করে দেওয়া। জাস্ট আমরা হচ্ছে বিআরএস ফিজিওলজি বইটা ওয়ান বাই ওয়ান এটার পাশাপাশি দেখতে পারি।
হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের অনেক কিছু যদি গ্যাপ থাকে আর কি ফিজিওলজি রিলেটেড, তাহলে সেটা হচ্ছে মিনিমাইজ হয়ে যাবে। পাস্ট পেপার অথবা রিকল কোশ্চেন, দ্যাট মিনস হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন আর কি। এই কোশ্চেনগুলো হচ্ছে বিগত বছরে এমআরসি পার্ট ওয়ান পরীক্ষা আসছে এরকম কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো আমরা পড়বো কখন পড়বো হচ্ছে থিওরি, পাস্ট টেস্ট, পাস্ট মেডিসিনের সবগুলো সিস্টেম যখন আমাদের পড়া শেষ হয়ে যাবে, তারপরে পরীক্ষার হচ্ছে 1.5-2 মাস আগে থেকে পাস্ট পেপার কোশ্চেন ব্যাংকটা পড়া শুরু করবো। তো পরীক্ষার 1.5 মাস আগে বা 2 মাস আগে তখন আর পাস্ট টেস্ট পাস্ট মেডিসিন পড়বো না। আমাদের পাস্ট টেস্ট পাস্ট মেডিসিন যখন 1-2 বার পড়া শেষ হয়ে যাবে, দেন পরীক্ষার 1-2 মাস আগে থিওরি বইটা পড়বো আর পাস পেপার কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবো কোশ্চেনগুলো। পাস পেপার কোশ্চেন ব্যাংক থেকে ইভেন আমি যেটা আমার যেটা অভিজ্ঞতা থেকে বলি, 12 থেকে 15 16টা কোশ্চেন আপনি সরাসরি কমন পাবেন। এবং 50%-এর উপরে কোশ্চেন, 50%-এর উপরে কোশ্চেন পাস পেপারের টপিক রিলেটেড করে থাকবে। এই জন্য অ্যাটলিস্ট প্রিভিয়াস 5 ইয়ার্সের কোশ্চেন অথবা তার চেয়ে যদি বেশি সলভ করা যায়, এবং বেশি কোশ্চেন হচ্ছে আপনাকে সলভ করতে হবে পরীক্ষার 1.5-2 মাস আগে থেকে। এই পাস পেপার কোশ্চেন থেকে বিগত বছর কোশ্চেনগুলো হচ্ছে আমরা সলভ করব। তার মানে পরীক্ষার যখন 2 মাস বা 1.5 মাস আগে থেকে আমাদের থিওরি আর হচ্ছে পাস পেপার কোশ্চেন ব্যাংকটা পড়বো। আর 1.5-2 মাস আগ পর্যন্ত মানে হচ্ছে পাস পেপার ধরার আগ পর্যন্ত পাস টেস্ট পাস মেডিসিনের কোশ্চেনগুলো আমাকে পড়ে ফেলতে হবে। এবং এই কোশ্চেনগুলো পড়লে প্রতিটা সিস্টেমের আপনার যে থিওরিটা পড়বেন প্রথমে, সেই থিওরির উপর বেসিস করে আপনার যে নলেজটা মানে গ্যাদার হবে সেটাকে মানে লং টার্ম মেমোরি করবে এবং ব্রেন স্টর্মিং করবে। আর পাস টেস্ট পাস মেডিসিন কোশ্চেনগুলো যখন সলভ করবেন তখন আপনার এমআরসিপির যে প্যাটার্ন কোশ্চেনটা সেটা আমরা হচ্ছে এখান থেকে বুঝে যাবো আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এর বেশি সাধারণত আসলে আমাদের টেক্সট বই খুব একটা আমাদের দরকার নেই বা অন্য কোনো ম্যাটেরিয়ালসও লাগে না। এবার আসেন পরীক্ষা দিতে গেলে কিছু জিনিস আমাদেরকে লাগবে। সেই জিনিসগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে এমবিবিএস পাশের সার্টিফিকেট। হ্যাঁ, বাট এটা বিএমডিসি রেজিস্ট্রেশন কপি না কিন্তু। হ্যাঁ, বিএমডিসি রেজিস্ট্রেশন না, এমবিবিএস পাশের সার্টিফিকেটটা লাগবে, যেটাকে আমরা প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন বলে থাকি, সার্টিফিকেট বলে থাকি। হ্যাঁ, পিএমকিউ বলা হয় এটাকে। আচ্ছা, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের স্পেশালি আচ্ছা, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট লাগবে, এনআইডি কার্ড লাগবে, অথবা ড্রাইভিং লাইসেন্স যদি হয় তাহলে হবে। অর্থাৎ পরীক্ষার এন্ট্রি দিতে গেলে আপনার, হ্যাঁ, যখন আপনি পরীক্ষা দিতে যাবেন ব্রিটিশ কাউন্সিল ওরা পরীক্ষা অ্যারেঞ্জ করবে, তখন এন্ট্রি হিসাবে তারা হচ্ছে আপনার কাছ থেকে পাসপোর্টটা দেখবে। এবং পাসপোর্টের সিগনেচার আপনার যে প্রবেশপত্র ওনারা মেইলে দিবে, সেই মেইলের প্রবেশপত্রটা হচ্ছে প্রিন্ট আউট করে পাসপোর্টে অথবা এনআইডি যেটা আপনি নিয়ে যান অথবা ড্রাইভিং লাইসেন্স যেটাই নিয়ে যান, একটা ছবিওয়ালা ডকুমেন্ট আপনাকে নিতে হবে আর কি, যেটাতে ছবি আছে। এবং এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেটাই আপনি পরীক্ষা সেন্টারে নিয়ে যাবে, এটার যে সিগনেচারটা থাকবে সেম সিগনেচারটা হচ্ছে তাদের যে প্রবেশপত্রটা আপনাকে অ্যাডমিট কার্ডটা আপনাকে মেইলে দিবে পরীক্ষার 15-20 দিন আগে, সেটাতে আপনি সিগনেচার করে পরীক্ষার হলে নিয়ে যাবেন। এই জন্য আমি বলবো কি পাসপোর্টটা করে ফেলেন, কারণ হচ্ছে এমআরসি পার্ট ওয়ান পার্ট টু পরে যে পেসিস এক্সাম দেশে বা দেশের বাইরে যেখানে হচ্ছে দিতে হয়, সেই জন্য হচ্ছে আমাদের পাসপোর্টটা লাগবে। হ্যাঁ, বাট এনআইডি দিয়েও আপনি কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন অথবা ড্রাইভিং লাইসেন্স হলে পরীক্ষা দিতে পারবেন, বাট আপনি পাসপোর্টটা করে ফেললে ভালো। এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার একটা ক্রেডিট কার্ড লাগবে, অথবা ডুয়াল কারেন্সি যে ডেবিট কার্ডগুলো আছে সেগুলো যদি থাকে তাও আপনি পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন। তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে যদি টাকা মানে পেমেন্ট করতে যান প্রায় $300 উপরে আপনার মানে প্রায় তো আমাদের মানে $300 উপরে মানে এখানে ট্রানজ্যাকশন হবে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আপনি টাকাটা ট্রানজ্যাকশন করতে হলে আপনার পাসপোর্ট দিয়ে ডলার এনরোস্ট করতে হবে। হ্যাঁ, প্রথম হচ্ছে এটা। যারা হচ্ছে বিদেশে লেনদেন করেন বা যান তারা এই জিনিসটা হয়তো জানেন, বা যারা হচ্ছে যান না বা জানেন মানে এগুলো কখনো করেন নাই, কিন্তু তারা এটা করতে হবে। যদি আপনার ধরেন ক্রেডিট কার্ড আছে অথবা ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড আছে, বাট আপনার কোনো পাসপোর্ট নাই, তাহলে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল এই $300 বেশি যে ট্রানজ্যাকশনগুলো, এই ট্রানজ্যাকশনগুলো কিন্তু আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনার যদি পাসপোর্ট না থাকে প্রথমে আপনি পাসপোর্ট করবেন। পাসপোর্ট করার পরে হাতে পাওয়ার পরে যে ব্যাংকের আপনার ক্রেডিট কার্ড, হ্যাঁ, আমি সবাইকে বলবো ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডটা নেন, ব্র্যাক ব্যাংকের থেকে ট্রানজ্যাকশনটা ইজি হয়। আর এখন হচ্ছে একটা গেটওয়ে ওপেনিং এর একটা বিষয় থাকে, কারণ ওরা হচ্ছে $300 বেশি যদি আমরা ট্রানজ্যাকশন করতে চাই বাংলাদেশ ব্যাংক থেকে হচ্ছে একটা পারমিশন নিতে হয়। তো এর মধ্যে অন্যান্য ব্যাংক যেগুলো আছে তার মধ্যে মানে ইজিলি ব্র্যাক ব্যাংকের গেটওয়েটা ওপেন করাটা সহজ। ওদেরকে মেল দিলে ওরা খুব আর্লি রেসপন্স করে, উইদিন 3 আওয়ার্সের মধ্যে রেসপন্স করে মেলটা, এবং ওরা হচ্ছে গেটওয়েটা ওপেন করে দেয়। তো আপনি প্রথমে হচ্ছে পাসপোর্ট না থাকলে পাসপোর্ট করবেন। পাসপোর্ট করার পরে আপনার যে ব্যাংক, অন্য যে কোনো ব্যাংক থেকে ক্রেডিট কার্ডে আপনি পেমেন্ট করতে পারবেন, আপনি ওই ব্যাংকে পাসপোর্টটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন যে আমাকে আমাকে ডলার এনরোস্ট করে দেন,
আমার পাসপোর্টে, হ্যাঁ, তখন ডলার এন্ডোর্সমেন্ট যদি থাকে আপনার অ্যাকাউন্টের এগেনস্টে, দেন হচ্ছে আপনি হচ্ছে পেমেন্টটা করতে পারবেন। ডলার যদি এন্ডোর্সমেন্ট করা না থাকে পাসপোর্টে, তাহলে কিন্তু আপনি এই ট্রানজ্যাকশনটা করতে পারবেন না। 1 বছরে $12,000 মতো এন্ডোর্সমেন্ট করা যায়, ঠিক আছে। সো আপনার যদি একাধিক ব্যাংকে কার্ড থাকে, তাহলে এক ব্যাংক থেকে ধরেন আপনি 6,000 বা $6,000 ইনভেস্ট করলেন, আরেক ব্যাংকের হচ্ছে আপনি ধরেন যে 5,000 বা $6,000 ইনভেস্ট করে রাখলেন, হ্যাঁ। তাহলে প্রতি বছরই কিন্তু এটা ইনভেস্ট করতে হবে, এবং জানুয়ারি মাস আসলে এটা কিন্তু আবার রিনিউ করতে হবে ইনভেস্টমেন্টটা, হ্যাঁ। তাহলে হচ্ছে আপনি যে কোনো সময় আপনি ইন্টারন্যাশনাল লেনদেনগুলো করতে পারবেন। আর পরীক্ষার ফি দেওয়ার আগে অবশ্যই ব্যাংকের সাথে তাদের হটলাইন নাম্বারে, যে ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে যান, সেই ব্যাংকের হটলাইন নাম্বার হচ্ছে ফোন দিয়ে আপনি গেটওয়েটা ওপেন করাবেন। গেটওয়ে ওপেন করার জন্য কিছু ডকুমেন্টসের দরকার হয়, সেগুলো আমি গ্রুপে পোস্ট করে দিব, ঠিক আছে। সো আপনারা কি কি লাগবে, মার্চেন্ট নাম্বার, তাদের যে মানে ইউআরএল, যে সাইটগুলো আছে, মানে সব কিছু নাম দাম কি কি লাগবে, সেগুলো আমি হচ্ছে পরে গ্রুপে আপলোড করে দেবো, আপনারা এগুলো পেয়ে যাবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন কাজ হচ্ছে আপনার অন্যের কার্ড দিয়েও আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন। কেউ যদি দেশের বাইরে থাকে, ইউকে থাকে, ইউএসএ থাকে, বা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে থাকে, সে কিন্তু তার কার্ড দিয়েও আপনি পেমেন্টটা করতে পারবেন। বাট আমি বলবো যে নিজের জন্য নিজের যা আছে নিজেরটা নিজের মতো করে গুছাই ফেলেন আর কি, হ্যাঁ, এটা হচ্ছে ভালো। আচ্ছা, এখানে আরেকটু কথা আমি একটু বলবো, সেটা হচ্ছে আমাদের এখানে যে একটা সার্টিফিকেট, হ্যাঁ, প্রাইমারি মেডিকেল সার্টিফিকেট, তো আমাদের এমবিবিএস পাশের যে সার্টিফিকেটটা আছে, এই সার্টিফিকেটটা কিন্তু আমাকে আহ, যখন আমি সিট বুকিং দিব, যে তারিখে সিট বুকিং ডেট হবে আর কি, সেই সিট বুকিং দেওয়ার পরে প্রথমে হচ্ছে টাকা জমা দিতে হবে, হ্যাঁ। টাকা জমা দিলে দেন হচ্ছে আপনার কাজ হচ্ছে প্রথমে সিটটা বুকিং করে ফেলবেন, হ্যাঁ। আপনার পেমেন্ট সাথে সাথে করতে হবে এরকম না, কারণ যেহেতু সিটের একটা ক্রাইসিস থাকে, সেই জন্য হচ্ছে আপনি অ্যাজ সুন এজ পসিবল আপনি সিটটা বুকিং করবেন। 9টা স্টেপ থাকে, ইয়েস নো দিয়ে জাস্ট ক্লিক করবেন অনলাইনে, হ্যাঁ। ক্লিক করে আপনি 9টা স্টেপ কমপ্লিট করে সিটটা বুকিং করবেন। বুকিং করার পরে দেন একদিন, 2 দিন, 3 দিন পরে আপনি টাকা জমা দেন, সমস্যা নেই। টাকা যেদিন জমা দিবেন সেদিন হচ্ছে আপনি টাকা জমা দেওয়ার পরে রয়্যাল কলেজ থেকে আপনাকে একটা মেল মেল নাম্বার পাঠাবে, এটা মেল করবে আপনার মেলে। ওইখানে হচ্ছে আরসিপি কোড নাম্বার দেওয়া থাকবে, এবং আপনার মাই এমআরসিপি অ্যাকাউন্ট থাকবে। ওই মাই এমআরসিপি অ্যাকাউন্টে আরসিপি কোড নাম্বারটা আপডেটেড হয়ে যাবে। যখন আপনি আরসিপি কোড নাম্বার পাবেন, তখন আপনার এমবিবিএস পাসের সার্টিফিকেটটা, একটাই তো সার্টিফিকেট, এটা 2 পৃষ্ঠা, উপরের পৃষ্ঠা এবং নিচের পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, দুইটা ছবি তুলবেন। ছবি তুলে এটা ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলবেন, ছবি তুলে দুইটাকে অ্যাটাচ করে একটা পিডিএফ বানাবেন। পিডিএফ বানায়া আপনি সাবজেক্টের মধ্যে আপনার নাম লিখবেন, আরসিপি কোড নাম্বারটা লিখবেন, কারণ এরপরে কিন্তু ওনারা আপনাকে চিনবে আরসিপি কোড নাম্বার দিয়ে। তাহলে সাবজেক্টেও আপনি আরসিপি কোড নাম্বারটা লেখেন, নামটা লেখেন। তারপরে হচ্ছে আপনার বডিতে, আপনার মেইলের বডিতে আপনি জাস্ট আপনার যে সার্টিফিকেটটা, এটার পিডিএফটা অ্যাটাচ করে দেন। হ্যাঁ, আপনি ওইখানেও নাম দিতে পারেন অথবা আরসিপি কোড নাম্বার দিতে পারেন, সমস্যা নেই। এইটা পাঠাবেন হচ্ছে এই মেইলে, হ্যাঁ, mrcppmq@federation.uk, এই মেইলে হচ্ছে আপনি আপনার এই প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা পাঠাই দিবেন। যখন আপনি মেইলটা তাদেরকে পাঠাবেন, তারা আপনাকে একটা ট্যাগিং নাম্বার দিবে। এই নাম্বারটার অর্থ হচ্ছে ওরা আপনাকে ওয়ান বাই ওয়ান, তারা একটার পর একটা আর কি, যারা আগে মানে পাঠাবে তাদেরটা আগে সলভ করবে, এরকম ওয়ান বাই ওয়ান হচ্ছে সলভ করবে। তবে কারো ক্ষেত্রে দেখা যায় 2 সপ্তাহ লাগে, কারো ক্ষেত্রে দেখা যায় 3 সপ্তাহ লাগে এপিএম কিউটা ভেরিফিকেশন করতে, হ্যাঁ, সময়ের মতো সময় লাগে আর কি। তো এই ক্ষেত্রে জাস্ট হচ্ছে আপনার যে কাজটা, সেটা হচ্ছে কি আপনি পিএম কিউ পাঠিয়ে রাখবেন, 2-3 সপ্তাহের মধ্যে আপনার এটা ভেরিফাই ওরা করে দিবে আর কি, হ্যাঁ, ভেরিফাই করে দিবে। আচ্ছা। উম, আর এই জন্য একটু ওয়েট করতে হবে আর কি, এতে ওদের ওরা কোনো খুব করবে না, হ্যাঁ, এটা নিয়ে খুব আপনাকে বদার করবে না। হুম। আপনি নিজের মতো করে একটু সময় ইউজ করতে পারবেন। তাহলে এটা হচ্ছে আপনি পিএম কিউটা পাঠাবেন, আহ, অর্থাৎ আপনি আরসিপি কোড নাম্বার পাওয়ার পরে, এর আগে না কিন্তু, ঠিক আছে। সো এই এই কথাগুলো হচ্ছে এখানে আমাদের ইম্পর্টেন্ট কথা। তাহলে 1 নাম্বার হচ্ছে আমাদের প্রিপারেশনের জন্য স্টাডি মেটেরিয়াল, এর বাইরে আমরা যাব না, থিওরি বই আমরা স্পেশালি এবার থেকে একদম সোরাপস মেডিসিনটা একদম A to Z পড়বো। পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন কোশ্চেন পড়বো প্যারালালি, অর্থাৎ অবশ্যই 5 টেস্ট 5 মেডিসিন কোশ্চেন আপনাকে পড়তে হবে, এই দুইটা কোশ্চেন পড়বেন। আর পরীক্ষার আগে পাস পেপার, এটা পরীক্ষার 2 মাস আগে অথবা 1.5 মাস আগে যে যেভাবে কমফোর্টেবল হন সেটা। আর সাইড বাই সাইড বিআরএস ফিজিওলজি থেকে সব সিস্টেম না, জাস্ট হচ্ছে আপনার নেফ্রোলজি, রেসপিরেটরি, নার্ভাস সিস্টেম, কার্ডিওলজি, হ্যাঁ, এই 4-5টা সিস্টেমের জাস্ট ফিজিওলজিটা আপনি বিআরএস থেকে পড়েন, হ্যাঁ, দ্যাটস এনাফ, ওকে। আর এখানে যেই যেই পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো হচ্ছে আপনি এখন রেডি করে ফেলবেন।
এখন অন্য অন্য জিনিসের মধ্যে আমাদের আরো কিছু পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলা কি? সেই পয়েন্টগুলোর মধ্যে স্পেশালি আমাদের যে কোর্সটা আমাদের শুরু হবে স্পেশালি ডিসেম্বর 1 তারিখ থেকে। সো ওই কোর্সে আমি অলরেডি আপনাদেরকে ক্লাস দেখার সুযোগ করে দিয়েছি, যেহেতু আমি ওয়েবসাইটে এবার নতুন করছি, সেই জন্য যদি কোনো প্রবলেম প্রবলেম থাকে সেটা যেন আমরা আগেই আইডেন্টিফাই করে ফেলতে পারি। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে আমার কোর্সগুলো আসলে কিভাবে রান করি। হ্যাঁ, কিভাবে রান করি সেটা আমি আপনাদেরকে একটু ব্রিফ করে দিব, তাহলে আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমাদের যে ব্যাচগুলো আছে এর মধ্যে মাগরাবি ব্যাচও আছে, তার সাথে হচ্ছে সোরাস মেডিসিন তথা নোটস যে ব্যাচটা ছিল সেটা, আর তার সাথে হচ্ছে পাস টেস্ট, তার সাথে হচ্ছে পাস মেডিসিন ব্যাচ। হ্যাঁ, তো এখানে আমার প্রথম যে সূত্রটা শুরু হবে সেটা হচ্ছে আমরা থিওরি পড়ব। তাহলে রিমাটোলজি থিওরি ক্লাসটা ইউজুয়ালি আমাদের শুরু হবে 1 তারিখ থেকে, বাট আমি সবাইয়ের জন্য ওপেন করে দিছি অলরেডি। তো সবাই হচ্ছে আমার ওয়েবসাইটটাতে একটু লগ ইন করবেন প্রথমে। হ্যাঁ, ওয়েবসাইটে লগ ইন করার পরে দেখবেন আপনাদের গ্রুপে আমি একটা ছোট্ট ভিডিও করে রাখছি। লগ ইন করার পরে দেন আপনার কাজ হবে কোর্সে যাওয়া। কোর্সে গিয়ে সোরাক্স মেডিসিন কোর্সটা এনরোল করবেন। এনরোল করার পরে দেন হচ্ছে এটা অ্যাডমিন সাইট থেকে অ্যাপ্রুভ করে দিবে। তারপরে স্টাডি রুম ড্যাশবোর্ডের মধ্যে আছে, ওই স্টাডি রুমে যাবেন এবং স্টাডি রুম সবসময় থাকবে। আপনার যা যা কোর্স কিনবেন ওই স্টাডি রুমে থাকবে। দেখেন ওইখানে দেখেন অনেকেই, আপনারা তো ভিডিওগুলো দেখছেন, খুব সুন্দর করে তিনটা ফরম্যাট আছে, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে এক্সাম, আর একটা হচ্ছে বুকস। ওই বুকসের জায়গায় আমার বইয়ের যে সফট কপিটা ওইটা এখানে কিন্তু আছে, আপনারা ওইখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। এক্সামের সময় এক্সামগুলো পাবেন, আর আপনার ক্লাসের যে ম্যাটেরিয়ালসগুলো ক্লাসের সময় ক্লাসেরগুলো পেয়ে যাবেন আর কি। তো আপনাদের কাজ হচ্ছে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, যেহেতু আমাদের এই বইয়ের ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে আমি রেকর্ড করে দিচ্ছি, তো আপনাদের কাজ হচ্ছে 1 থেকে 6 তারিখ পর্যন্ত এই 6 দিনে রিমাটোলজির ক্লাস যেগুলো আছে, 5টা ক্লাস আছে, 5টা ক্লাস আপনি দেখবেন। এমনকি আমি 6 দিনে 5টা ক্লাস দেখব না, আমার পরামর্শ থাকবে আপনি 4 দিনে, মানে 1 থেকে 4 দিনে, এই 4 দিনে হচ্ছে রিমাটোলজির যে 5টা ক্লাস আছে 5টা ক্লাস দেখে ফেলবেন। একটু স্পিডটা দরকার হয় বাড়ায় দিবেন, 1.25 বা 1.5 করে দেন, তাহলে স্পিডটা বাড়ায় দিলে ক্লাসের ডিউরেশনটা সময়টা হচ্ছে আপনার কম লাগবে। 1 থেকে 4 দিন প্রথমে একটানা থিওরিটা পড়ে ফেলেন, পড়ার পরে লাস্টে আবার 2 দিন আছে, 5 থেকে 6 দিন। এই 2 দিন আবার এই টোটাল রিমাটোলজিটা নিজের মতো করে সৌরভস মেডিসিন বই থেকে আপনি আপনার মতো করে, আপনি তো একবার ক্লাস দেখছেনই, তারপরে নিজের মতো করে বইটা আবার পড়েন। ঠিক আছে, যেই এতদিন যেটা ক্লাস দেখলেন সেটা আবার নিজের মতো করে 2 দিন পড়েন। 2 দিন যদি না হয় তাহলে একদিন পড়েন, মানে 1 থেকে 5 দিনে টোটাল রিমাটোলজি থিওরিটা আপনি আমার ক্লাসগুলো দেখেন। দেখার পরে একটা দিন সময় রাখবেন, এটা হচ্ছে আপনি নিজের মতো করে বইয়ের থিওরিটা পড়বেন, তাহলে আপনার থিওরিটা পড়া হলো 1 থেকে 6 তারিখ। 6 তারিখের পরে এটা হচ্ছে মানে ইয়ের জন্য সেম, কিন্তু মাগরাবির জন্য সেম। 1 থেকে 5 5 তারিখ পর্যন্ত মাগরাবির আপনি লেকচারটা দেখে ফেলতে পারেন যারা মাগরাবি আছে আছেন। আর 6 তারিখে হচ্ছে আবার রিভিশন দিতে পারেন, অথবা অথবা 1 থেকে 4 তারিখের মধ্যে সব লেকচার দেখে ফেলতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন 5 6 তারিখে আপনি হচ্ছে আবার রিভিশন দিতে পারেন। 6 তারিখের পরে আমরা যারা হচ্ছে পাস টেস্ট পাস মেডিসিন ব্যাচে আছেন, 6 তারিখের পরে 7 তারিখ 8 তারিখ 9 তারিখ পাস টেস্ট, এবং একই টাইম একই ডেট, 7 তারিখ 8 তারিখ 9 তারিখ। ঠিক আছে, 7 8 9 স্পেশালি পাস টেস্টের ক্লাস কিন্তু লাইভ ক্লাস হবে। এটা হচ্ছে আমরা টাইমটা আগে 7:30 ছিল, এখন 7টায় করে দিচ্ছি, যেহেতু আমাদের সন্ধ্যা একটু আর্লি হয়ে যায়, তাহলে আমরা 7টায় শুরু করব। 7টা থেকে 9টা পর্যন্ত আমরা পাস টেস্টের রিমাটোলজি ক্লাস চলবে। এটা পর পর 3 দিন লাইভ ক্লাস হবে, এবং লাইভ ক্লাস শেষে ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড আকারে থাকবে, আপনারা লাইভের পরে রেকর্ডেডও দেখতে পারেন। তবে আমি বলবো লাইভ যতটুকু পসিবল লাইভে দেখার জন্য, তবে ম্যাক্সিমাম ডাক্তার অনেকেই দেখা যায় যে আপনার রেকর্ডেড ক্লাসগুলো দেখে, তারপরে লাইভটা হচ্ছে ভালো আর কি। আপনি যে আপনার কোনো কোয়ারি থাকলে কোনো কিছু থাকলে সেটা আপনি আমার সাথে ডিসকাস করলেন। তাহলে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত আমাদের পাঁচ টেস্ট ক্লাস চলবে 3 দিন রিমাটোলজির উপরে। তো 3 দিনে আমাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট যতটা কোশ্চেন সলভ করা যায় আমরা ম্যাক্সিমাম কোশ্চেন কভার করে ফেলবো। তো আমার টার্গেট হচ্ছে 3 দিনে আমি 200 কোশ্চেন সলভ করে দিব। হ্যাঁ, 3 দিনে আমি সলভ করে দিব 200 কোশ্চেন, এবং পার ডেতে আমি আপনাদেরকে কিছু কোশ্চেন হোমওয়ার্ক হিসেবে দিব। হয়তো 20টা করে দিতে পারি অথবা 30টা করে দিতে পারি, দেখা যাবে 3 দিনে 30টা করে দিলে 3 30 আপনার 90টা কোশ্চেন হয়ে যাবে। হ্যাঁ, যদি আমি 20টা করে দিই তাহলে 60টা কোশ্চেন হয়ে যাবে। তো এরকম করে আমাদের টার্গেট হচ্ছে 250 কোশ্চেনের উপরে আমরা টাচ করব। হ্যাঁ, 3 দিনে আমরা পাস মেডিসিন থেকেও সেম, এবং একই দিনে কিন্তু পাস মেডিসিনের ক্লাস হবে, এটা হবে রাত 10টায়। হ্যাঁ, কনস্ট্যান্ট টাইম রাত 10টার দিকে আমাদের অলওয়েজ, এটা কনস্ট্যান্ট পাস টেস্ট
অলওয়েজ যেদিন ক্লাস থাকবে 7টায়, আর পাস মেডিসিন যেদিন ক্লাস থাকবে রাত 10টায়। এটা একদম কনস্ট্যান্ট। হয়তো 10 মিনিট এদিক সেদিক হইতে পারে, 10 মিনিট 15 মিনিট, কিন্তু এই টাইমটা আমাদের একদম কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, তাহলে পাস মেডিসিনও কিন্তু আমাদের রিমাটোলজি ওই যে একই দিন, মানে 7টা থেকে 9টা পাঁচ টেস্ট, আবার মাঝখানে 1 ঘন্টা গ্যাপ থাকবে খাওয়া দাওয়া নামাজ পড়া বা যার যেটা কাজ থাকে, তারপর 10টা থেকে 11:30 পাস মেডিসিনের ক্লাস থাকবে। তো সেম ডে 7 8 9 তারিখ, ঠিক আছে। 9-এর পরে তারপরে আমাদের এক্সাম হচ্ছে কিন্তু 11 তারিখ, মাঝখানে কিন্তু একটা দিন আমি গ্যাপ রাখছি। এই একটা দিন আপনি আবার কি করবেন? থিওরি পড়বেন। এখন দেখেন আমার সাথে 7 8 9 তারিখে আপনাদের জাস্ট রাতের বেলা কিন্তু ক্লাস থাকতেছে, দিনের বেলা কিন্তু আমার সাথে আপনার কোনো মানে ক্লাস থাকতেছে না। তার মানে কি, আমি কিন্তু আপনার পাঁচ টেস্ট পাঁচ মেডিসিনের কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। তার মানে আপনার কিন্তু পড়ার প্রেশার কিন্তু নাই, কমে কমে যাচ্ছে। আমার সাথে অ্যাজ এ রিডিং পার্টনার হিসেবে আপনি পড়াটা কমপ্লিট করে ফেলতেছেন। তাহলে দিনের বেলা যে সময়টা থাকবে, সেই সময়টা আপনি আপনার মতো করে থিওরি ক্লাস যদি কোনো ল্যাকিংস থাকে, থিওরিটিক্যাল কোনো ইনফরমেশন যদি জানার থাকে, অথবা পাঁচ টেস্ট পাঁচ মিনিট যদি কোশ্চেনগুলো আপনার নিজের মতো করে দেখা দরকার হয়, তাহলে দিনের বেলা আপনি কিন্তু সেই সময়টাও পাচ্ছেন আরও এক্সট্রা 3 দিন, 7 8 9 তারিখে। এরপরে কিন্তু 10 তারিখ একটা দিন আমি গ্যাপ রাখছি, সেই দিনটা আপনি নিজের মতো করে পড়বেন। 11 তারিখ রাত 8টার সময় আমরা কোশ্চেন দিব। হ্যাঁ, আমরা কোশ্চেনগুলো দিব, তখন 11 তারিখ রাত 8টায় আপনি পরীক্ষা দিবেন। দেওয়ার পরে আমাদের নেক্সট সিস্টেম শুরু হবে। তাহলে দেখেন একটা সিস্টেমের উপরে আমার সময় লাগতেছে হচ্ছে 11 দিন। এটা কিন্তু হিউজ টাইম, মানে এখানে আপনার প্রতিদিনই এঙ্গেজমেন্ট আছে, এবং এটা হচ্ছে এনাফ টাইম। এবং 1 বাই 1 করে 11 তারিখ আপনি 50টা কোশ্চেন থাকবে, অ্যাজ লাইক দ্যাট কোশ্চেনগুলো হচ্ছে রয়্যাল কলেজ যেভাবে পরীক্ষা নেয় সেভাবে কিন্তু আমি পরীক্ষাটা নিব। হ্যাঁ, আচ্ছা, এরপরের দিন 12 তারিখ, ঠিক অনুরূপ 12 তারিখে আমি আপনাদের নেফ্রোলজি যে ক্লাসগুলো আছে, মানে রেকর্ডেড আকারে এসোরাপস মেডিসিনের ক্লাসগুলো কিন্তু দিয়ে দিব। তার মানে আপনি 12 তারিখ থেকে 16 তারিখ এই 5 দিনে নেফ্রোলজির ক্লাসগুলো কমপ্লিট করবেন। বাট আমার পয়েন্ট হচ্ছে আপনি একটানা 4 দিনে শেষ করবেন, লাস্টের একদিন নিজের মতো করে রিভিশন দিবেন। তারপর 16-র পরে 17 18 19, 17 18 19 পাঁচ টেস্টের ক্লাস আছে সন্ধ্যা 7টায়, এবং 17 18 19 নেফ্রোলজির উপর পাঁচ মেডিসিন ক্লাস হবে রাত 10টায়। তাহলে 3 দিন আমরা পরপর 3 দিন হচ্ছে পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন নেফ্রোলজির উপর ক্লাস দিব। আমাদের টার্গেট 200 250 কোশ্চেন হচ্ছে সলভ করে ফেলবো এখানে। হ্যাঁ, দুইটা দুইটা পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন মিলে হচ্ছে 400 কোশ্চেনের উপরে আমরা কিন্তু 500 কোশ্চেনের কাছাকাছি কোশ্চেন সলভ করব। তারপরে 19 তারিখের পরে 20 তারিখ একদিন গ্যাপ রাখছি, 21 তারিখে আপনি, তার মানে 20 21 2 দিন আপনি রিভিশন দিয়ে 21 তারিখ রাত 8টার দিকে পরীক্ষা দিতে পারেন। তবে পরীক্ষা আপনি রাত 8টায়, মানে 21 তারিখও দিতে পারেন। আপনি চেষ্টা করবেন 24 আওয়ার্সের মধ্যে পরীক্ষাটা দিতে, কারণ 24 আওয়ার্সে আপনারা যারা সবাই পরীক্ষা দেবেন সবার পরীক্ষা নিয়ে আমি একটা সেন্ট্রাল রেজাল্ট করব। হ্যাঁ, কে প্রথম দ্বিতীয় তৃতীয় হলে সেভাবে একটা সাজায় সেন্ট্রাল রেজাল্ট করে দিব। 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা পরে আমি হচ্ছে এটা করব আর কি, সেন্ট্রাল রেজাল্টটা। তো 24 ঘন্টার পরে আপনি পরীক্ষা দিতে পারবেন কিনা? পারবেন। আপনি মানে এই 21 মে 21 2026 সাল পর্যন্ত যে কোনো সময় যে কোনো কন্টেন্ট আপনি পাবেন, যে কোনো এক্সাম লিঙ্কে আপনি এক্সাম দিতে পারবেন। আর 21 তারিখের পরে কিছুই আর পারবেন না, ঠিক আছে। তার মানে আপনি 21 তারিখে পরীক্ষার আগ পর্যন্ত আপনি যে কোনো টাইমে যে কোনো ক্লাস করতে পারবেন, যেগুলা ক্লাস হয়ে যাবে, অথবা যে কোনো টাইমে এক্সাম দিতে পারবেন। 24 আওয়ার্সে যদি না দিতে পারে সমস্যা নাই, 21 তারিখে না দিতে পারলেও আপনার সমস্যা নেই। তবে আমি বলবো টাইমের কাজটা টাইমে শেষ করে ফেলাটা আমার জন্য ভালো। তারপরে 21 তারিখের পরে শুরু হবে আবার 22 তারিখ রেসপিরেটরি, 22-এর পরে হচ্ছে রেসপিরেটরি পরে হেমাটোলজি, তারপরে এন্ডোক্রাইনোলজি। এরপরে আমরা লাগছে হচ্ছে মডেল টেস্ট 1। মডেল টেস্ট 1টা এই 5টা সিস্টেমের উপরে হবে, সেটা হবে হচ্ছে আমাদের 27 তারিখ। তারপরে কার্ডিও, ইনফেকশন, জিআইটি, হ্যাপাটোলজি, নিউরোলজি, ফার্মা, ডার্মা, সাইকেট্রি, ডার্মা, ফার্মা জেনেটিক্স, ক্লিনিক্যাল সায়েন্স এন্ড বায়োস্টেট, এরকম করে শেষ করার পরে দেন শুরু হবে আমাদের মডেল টেস্ট 2। তারপরে ফাইনাল মক টেস্ট। আর স্যাম্পল কোশ্চেন ফ্রম আরসিপির যে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে আপনার স্যাম্পল কোশ্চেন পাবেন। হ্যাঁ, সেই স্যাম্পল কোশ্চেনটা আরসিপির ওয়েবসাইট থেকে আপনারা পরীক্ষা দিবেন। এটা কিন্তু কোশ্চেন আমি মেক করব না। রয়্যাল কলেজ পরীক্ষার আগে আপনার এই আর স্যাম্পল কোশ্চেন দেয় 200টার মতো। এই স্যাম্পল কোশ্চেনগুলো আপনারা পরীক্ষা দিবেন, একটা ডেট দিয়ে দিছি, সবাই যেন এই ডেটে দেয়, তাহলে হচ্ছে এটা ভালো হয় আর কি। হ্যাঁ, তারপর এরকম করে টোটাল আমাদের এই টোটাল কোর্স কারিকুলামটা হচ্ছে আমরা শেষ করব, ঠিক আছে। সো এরকম করে 1 বাই 1 হচ্ছে আমরা পাঁচ টেস্ট পাঁচ মেডিসিনের কোশ্চেনগুলো সলভ করব, 1 বাই 1 করে পাঁচ টেস্ট পাঁচ মেডিসিনের কোশ্চেনগুলো সলভ করব। তো এখানে যেমন আপনাদের মানে স্পেশালি ওয়েবসাইটে আপনারা যেমন রিমাটোলজি আমার বইয়ের পিডিএফ এর সফট কপি আছে, ঠিক অনুরূপভাবে
পাঁচ টেস্ট পাঁচ মেডিসিনও আমি আপনাদের সাবস্ক্রিপশন দিয়ে দিব। আপনাদের আমি বলবো যে সাবস্ক্রিপশন করার দরকার নেই, আমার যেটা আছে এটা একদম লেটেস্ট। সো এটা পড়লেই আপনার এনাফ, মানে আপনার জাস্ট আপনি সাবস্ক্রিপশন যদি করেন পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন, আমার কাছে যেটা আছে সেম টাইপ পাবেন, এবং আমার পিডিএফগুলো একদম সুন্দর ঝকঝকে, পড়ার উপযোগী। মানে আপনি যদি পিডিএফ ইউজ টু না হন, আমি বলবো যে আপনি পিডিএফ দিয়ে পড়েন। পিডিএফে যদি আপনি মনে করেন যে না আমি পারতেছি না, আমার আমার প্রবলেম, আমার দেখতে প্রবলেম, পড়তে প্রবলেম, সেই ক্ষেত্রে আপনি হার্ড কপি কালেকশন করেন। কিন্তু আমি বলবো যে একটা সিস্টেম একটু ট্রায়াল দিয়ে, তাহলে তো অনেকগুলো টাকা, তো পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন মিলে আপনি তো 4,000 3,500 4,000 উপর করে এক একটা বই নেয়, হ্যাঁ। তার মানে অনেকগুলো টাকা। এই জন্য যদি আপনি, আপনার যদি কমফোর্টেবল হয়, সেই জন্য আপনি হচ্ছে যেটা করবেন, সফট কপির মধ্যেই থাকতে পারেন, হ্যাঁ। আর যদি না আমার হার্ড কপি লাগবে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আমার একটা নির্দিষ্ট দোকান থেকে আমার যে পিডিএফটা পড়াবো সেম পিডিএফ এর হার্ড কপিটা আপনি কিনতে পারবেন। ওই যে ইএলবিএস লাইব্রেরি, যেটা আজি সুপার মার্কেটের নিচে আছে আর কি, ওনার কাছ থেকে গেলে একদম আমি যেটা পড়াই উনি সেমটাই দিবে। এতে সুবিধা হবে কি, আপনি ধরেন বাইরে থাকলে মোবাইল থেকে পড়তে পারলেন, সেম পিডিএফটা পাবেন, অথবা বাসায় আসলে আপনি হার্ড কপিটা পড়তে পারবেন আর কি, হ্যাঁ, বাইরে ক্যারি করতে হবে না। তো এইভাবে আমরা ওয়ান বাই ওয়ান করে আমরা ইনশাল্লাহ টোটাল কোর্সটা রান করব। এবং অ্যাজ লাইক দ্যাট মাগরাবি, যারা মাগরাবিতে আছেন সেম প্রসিডিউর, একদম সেম ডেতেই সবগুলোর এক্সাম হবে, সেম ডেতে ক্লাস প্যাটার্ন সব কিছু আমরা রেখে দিছি। সো এখন আমাদের আর কিছু ইনফরমেশন হচ্ছে যেটা লাগবে, আমরা অলওয়েজ আমরা গুগলে যাইতে হবে, হ্যাঁ। আমরা গুগলে যাইতে হবে, আমার কোনো কিছু যখন প্রয়োজন হবে তখন গুগলে যাইতে হবে। গুগলে আমাদের যেটা লাগবে mrcp.uk লেখলে আমাদের কিন্তু সব কিছু চলে আসবে, হ্যাঁ। mrcp ইউকে লেখলে, সো ইউকে লেখে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে অনেকগুলো পয়েন্ট আপনি পাবেন। তার মধ্যে সবগুলো পয়েন্ট তো আপনি সব ওয়েবসাইটে তো আপনার যাইতে হবে না, মানে অ্যাকচুয়াল যেটা সেটাতে যাইতে হবে আর কি। অনেকগুলোতে ইনফরমেশন ভুল টুল দেওয়া থাকে, সবগুলোতে যাওয়া যাবে না। হুম। এমআরসিপি পার্ট ওয়ান দিলাম, হ্যাঁ। এখানে দেখেন এই লোগোটা একটু চিনে রাখেন, হ্যাঁ। অনেক অনেক বিভিন্ন ধরনের ইয়েটিয়া থাকে, এই লোগোটা একটু চিনে রাখেন, এই লোগোটা the federation.uk, হ্যাঁ। এক্সামিনেশন পার্ট ওয়ান এমআরসিপি ইউকে, এটা হচ্ছে তাদের অথেন্টিক সাইট, হ্যাঁ। তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যে কোনো কোয়েরি বা যে কোনো কিছু আপনি এখানে ঘাটাঘাটি করলে সব কিছুই আসলে পেয়ে যাবেন, হ্যাঁ। মানে আমাকে কোশ্চেন করতে হবে না, অন্য কাউকে কোশ্চেন করতে হবে না, আপনি জাস্ট এখানে আসতে হবে, হ্যাঁ। এমআরসিপি দ্য ফেডারেশন ইউকে এই পার্ট ওয়ানের এই পেজটাতে আসবেন। আসার পরে দেখবেন এখানে রিলেটেড পেজ, মানে সব আছে, পার্ট ওয়ানের যা যা ইনফরমেশন জানতে চান সব আছে, পার্ট টু যা যা ইনফরমেশন জানতে চান সব আছে, এই যে এখানে পার্ট টুর অল ইনফরমেশন আছে, হ্যাঁ। পেসেস এক্সাম রিলেটেড কোনো কিছু জানতে চান সব আছে এখানে। তার মানে আপনার যত কিউরিসিটি আছে সব কিন্তু এই জায়গাতে কিন্তু আপনার এখানে দেওয়া আছে। যেহেতু আমরা পার্ট ওয়ান রিলেটেড আলোচনা করতেছি, সো আমাদের পার্ট ওয়ানের মধ্যে আমরা যাব। দেখেন পার্ট ওয়ানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে তারা অনেকগুলো অপশন দিচ্ছে, যেমন এক্সাম ডেট, পার্ট ওয়ানের এক্সাম কখন হবে, ফিস কখন, ইন্টারন্যাশনাল কোথায় কোথায় সেন্টার আছে, আমি দেশের বাইরে আছি কোন জায়গায় থেকে আমি মানে এক্সাম দিতে পারি, হ্যাঁ। ইন্টারন্যাশনাল অনলাইন এক্সাম কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করব, এক্সাম ফরম্যাট কি, স্যাম্পল কোশ্চেন কি, প্রিপারেশন কিভাবে নিব, রেজাল্ট কিভাবে দিবে, ঠিক আছে, সব কিছু পার্ট ওয়ানের এখানে কিন্তু দেওয়া আছে। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা যদি এক্সাম ডেট এবং ফি জানতে চাই তাহলে এখানে ক্লিক করব, হ্যাঁ। তাহলে আমি এক্সাম ডেট এন্ড ফিটা জেনে যাব। এখন আমরা দিব হচ্ছে পরীক্ষা 2026 সালে, হ্যাঁ। 2026 সালে দিব, তাহলে 2026 সালে যদি দেই, তাহলে আমার 2026 সালেরটাতেই যাইতে হবে। এক্সাম ডেট এন্ড ফি, হ্যাঁ। এই যে এখানে কিন্তু 2025 আছে, তো আমার তো 25 লাগবে না, 2026 লাগবে। তাহলে 2026-এর যে অ্যাপ্লিকেশন ডেটগুলো আছে এখানে যাব, হ্যাঁ। এখানে দেখেন ওরা কিন্তু সুন্দর করে দিয়ে দিছে, হ্যাঁ। আমাদের ফার্স্ট ডাইট হচ্ছে স্পেশালি যারা হচ্ছে আপনার জানুয়ারিতে পরীক্ষা দিবেন আর কি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে হচ্ছে এটা অ্যাপ্লিকেশন ক্লোজ আর এটা ওপেন। পার্ট ওয়ানে আসি, এটা পার্ট ওয়ানের না, আচ্ছা, 2026 সাল, হ্যাঁ, পার্ট ওয়ান এর যেটা। তো 2026 সালের মধ্যে আমাদের সেকেন্ড ডেটটা হচ্ছে আমাদের টার্গেট, যারা হচ্ছে ফার্স্ট ডেট পরীক্ষা দেবে তারা তো জানুয়ারির 28 তারিখ হচ্ছে তাদের এক্সাম ডেট, ঠিক আছে। আর তাদের বুকিং ডেট ছিল নভেম্বরের 4 তারিখে। এখন আপনাদের যারা আছেন, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের ক্ষেত্রে সেকেন্ড ডাইট যেটা 2026 সালে সেকেন্ড যে পরীক্ষাটা হবে, সেটার অ্যাপ্লিকেশনটা ওপেন হবে 8টায়,
বাংলাদেশ টাইম 8টা মানে হচ্ছে ইউকে, মানে ইউকে টাইম সকাল 8টায় আর কি। আর বাংলাদেশ হচ্ছে মানে 2টার দিকে হয় আর কি, হ্যাঁ, দুপুর 2টার সময় হয়। তো দুপুর 2টার সময় ওরা হচ্ছে মানে স্লটটা ওপেন করে, কখনো কখনো এই আধা ঘন্টা আগেও করে ফেলে বা এরকম হয়ে যায়। তো সাধারণত 2টার সময় ম্যাক্সিমাম টাইম হচ্ছে মানে ওরা অ্যাপ্লিকেশনটা ওপেনিংটা ওপেন করে। তো আমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হবে কত তারিখ থেকে? মার্চের 10 তারিখে। তার মানে মার্চের 10 তারিখে 2টার সময় আমি প্রস্তুত থাকবো সিট বুকিংয়ের জন্য। জাস্ট 3টা মিনিট যদি আপনি ডিলে করেন, 4-5 মিনিট ডিলে করে আপনি সিট পাবেন না। বাংলাদেশে এত ক্রাইসিস, বাংলাদেশ না, মোটামুটি আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে খুবই ক্রাইসিস থাকে সিটের, হ্যাঁ। তার মানে আপনাকে 2টার সময়, আমি বলবো কি আধা ঘন্টা আগে থেকে, দরকারও 1 ঘন্টা আগে থেকে আপনি রেডি থাকেন, হ্যাঁ। আপনি ফোনের মধ্যে সার্চ করতে থাকেন কখন তারা গেটওয়েটা ওপেন করে, হ্যাঁ, এক্সাম বুকিংটা অ্যাপ্লিকেশনটা ওপেন করে। তার মানে এই 10 তারিখে, মার্চের 10 তারিখে আপনি সিট বুকিং দিবেন, হ্যাঁ। আচ্ছা, আপনার এক্সামটা হবে কবে? 21 মে, হ্যাঁ, মে 2026 সালে। পরীক্ষার ফি কত? যারা ইউকে পরীক্ষা দিবেন তাদের ফি হচ্ছে কম আছে, 502 পাউন্ড। যারা আমরা ইন্টারন্যাশনাল বাইরে পরীক্ষা দিব তাদের ফি হচ্ছে বেশি আছে, 707 পাউন্ড। এই টাকাটা হচ্ছে আপনি পরীক্ষার দিন ওই ডলারের রেটের উপর বেসিস করে তারা টাকাটা হচ্ছে কেটে নেবে আর কি, হ্যাঁ। আর রেজাল্টটা একটা টেন্টেটিভ ডেট আছে, এটা 3 জুলাই হচ্ছে তারা রেজাল্টটা পাবলিশ করবে। তাহলে এখানে আমি যদি থার্ড ডেটের ডেটটা জানতে চাই, তার থার্ড ডেটের অ্যাপ্লিকেশন শুরু হবে 14 জুলাই। আর পরীক্ষাটা হবে সেপ্টেম্বরের 23 তারিখ, ঠিক আছে। থার্ড ডেটের রেজাল্ট দিব হচ্ছে নভেম্বরের 6 তারিখে। তাহলে এখান থেকে আমি পরীক্ষার ডেট টেট এগুলো একটু জেনে ফেলবো, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন, এক্সাম গেল, ডেট গেল, ফি গেল, আমার ইন্টারন্যাশনাল সেন্টার কোথায় কোথায় সেন্টারটা আছে অ্যাভেলেবেল। সো এখানে আপনার সেন্টার রিলেটেড অনেকগুলো নাম আছে। আপনি একটু দেখে নেবেন দেশের বাইরে যদি থাকেন যে এই এই এরিয়াগুলোতে সেন্টার আছে কিনা। ইউএসএ তো সেন্টার আছে, আফ্রিকা তো আছে, সব জায়গায় মোটামুটি আছে, অ্যাভেলেবেল আছে। আপনি এগুলো এখান থেকে সেন্টারগুলো একটু দেখে নেবেন। অনেকের ক্ষেত্রে এটা লাগে যারা বাইরে থাকেন আর কি। আচ্ছা, ইউকেতে ইন্টারন্যাশনাল অনলাইন এক্সাম সিস্টেম আছে, সো ইউকে থেকে দিতে পারবেন। হাউ টু অ্যাপ্লাই, এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ। হাউ টু অ্যাপ্লাই, তো এখানে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে হাউ টু ওপেন এন মাই এমআরসিপি অ্যাকাউন্ট, এইটাই হচ্ছে আমাদের এখন প্রথম কাজ হবে, হ্যাঁ। মাই এমআরসিপি অ্যাকাউন্টটা আমরা কিভাবে খুলবো? কারণ আপনি যখন আরসিপি বা রয়্যাল কলেজে পরীক্ষা দিবেন, আপনার তাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো সেই অ্যাকাউন্টটা খোলার জন্য ওরা ছোট্ট করে একটা ভিডিও এখানে দিয়ে রাখছে। আপনি এই ছোট্ট ভিডিওটা একটু দেখে নিতে পারেন, তাহলে আপনার জন্য ইজি হবে আর কি, হ্যাঁ, খোলাটা ইজি হবে। মেইন স্টেপ টু দ্য অ্যাপ্লাইং, তাহলে এখানে কি কি স্টেপ আছে, স্টেপগুলো একটু পরে নেবেন, হ্যাঁ। লগ ইন তো মাই এমআরসিপি অ্যাকাউন্ট কীভাবে কী করতে হবে এগুলা কিন্তু এখানে বলা আছে। তাহলে মাই এমআরসিপি অ্যাকাউন্ট একটা ওপেন করতে হবে, প্রথম কথা, এটা কথা হচ্ছে এটা। তারপরে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো কমপ্লিট করতে পারি। করার পরে এই যে দেখেন পিএমকিউ, যেটা হচ্ছে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এটা হচ্ছে আমরা বলছিলাম যে এমআরসিপি PMQ@federation.uk দিয়ে এই ইমেলটাতে হচ্ছে আমরা পাঠিয়ে দিব, ঠিক আছে। উইথ আরসিপি কোড, খেয়াল রাখবেন অনেকে কিন্তু আরসিপি কোড ছাড়া পাঠাতে, আরসিপি কোড ছাড়া পাঠাতে কিন্তু লাভ নাই। কারণ আপনি যদি মেইলের সাবজেক্টে অথবা বডিতে যদি আরসিপি কোড না দেন, ওরা তো আপনাকে খুঁজে পাবে না, তাই না? ওরা তো অলওয়েজ আপনাকে ট্র্যাক করবে আরসিপি কোড দিয়ে। তাহলে মেইল হোক যেটাই হোক, সবসময় আপনি আরসিপি কোডটা ইনক্লুড করবেন। আরেকটা কথা হচ্ছে, রয়্যাল কলেজে যদি আপনি ফোন দেন, সরাসরি ফোনে কথা বলতে চান, ফোনে কথা বললেও ওরা আপনাকে বলবে আগে আপনি একটা মেল পাঠান। আপনার যে প্রবলেম সেই প্রবলেমটা নিয়ে একটা মেল পাঠান, কারণ ওরা হচ্ছে ইভিডেন্স রাখতে চায়। ইভিডেন্স না থাকলে আপনার সাথে কিন্তু ওই বিষয় নিয়ে ওরা খুব ভালোভাবে কথা বলবে না। তাহলে আগে আপনি একটা মেল পাঠাবেন, হ্যাঁ। মেল পাঠানোর পরে দেন আরসিপি কোড নাম্বার দিয়ে মেল পাঠাবেন, তারপরে আপনি ফোন দিবেন। দেখবেন যে তারা তারা আপনার সাথে মানে ইজিলি কোঅপারেট করবে, এবং আপনার যা যা প্রবলেম থাকে সেটাকে ওরা ফাইন্ড আউট করে রাখবে, হ্যাঁ। আচ্ছা, পার্ট 1 অনলাইন অ্যাপ্লিকেশন, আমরা তো যেটা করবো সেটা তো অনলাইনই করব। সেটা হচ্ছে ইস্যু প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যেটা বলছিলাম আমরা এমবিবিএস পাশের যে সার্টিফিকেট আছে এটা। আচ্ছা, এখানে অ্যাটাস্টেড করা না করা একটা ইস্যু আছে। যদিও ওরা বলে দিচ্ছে যে অ্যাটাস্টেশন লাগবে না, হ্যাঁ, অ্যাটাস্টেড করা লাগে না। তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের যখন একটু মানে কনফিউশন থাকে, তখন কিন্তু আবার মেলটা ব্যাক করে যে আপনি অ্যাটাস্টেড করে দেন, এটা একটা এভিডেন্সটা কি মানে রাইট কিনা, এটার জন্য একটা আবার অ্যাটাস্টেশন করে পাঠান। তো আমার মতে যে একবারে এই কাজটা করে ফেলবেন, ঠিক আছে। যে আর লেট টেট করা দরকার নেই, প্রথমে এটা হচ্ছে অ্যাটাস্টেড কিভাবে করতে হবে এটা করে ফেলবেন। তাহলে আপনি অ্যাটাস্টেড করে যারা এমআরসিপি কমপ্লিট করছে, অথবা যারা নোটারি করে তাদেরকে দিয়ে, অথবা আপনি ব্রিটিশ কাউন্সিল থেকে একটু অ্যাটাস্টেড করে আগেই করে ফেলবেন। মানে মেইন কপিটা ফটোকপি করবেন, ফটোকপির উপরে এই অ্যাটাস্টেডটা করবেন, করে ওই ফটোকপির এপিট উপিটের ছবি পাঠিয়ে দিবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর হাউ টু অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে আপনি ক্লিক করলেন, হাউ টু পে অনলাইন বাই দ্য মাই এমারসিপি অ্যাকাউন্ট, এগুলো পারা যাবে। আচ্ছা, এইটা গেল। আচ্ছা, এটার পরে আর আছে হচ্ছে আপনার, ওকে,
সো নেক্সট পয়েন্টে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের হাউ টু অ্যাপ্লাই গেল ফরম্যাট। হ্যাঁ, ফরম্যাট কিভাবে মানে এক্সাম ফরম্যাটে কি কি আপনি পাবেন। এক্সাম ফরম্যাটের ক্ষেত্রে দেখেন কোশ্চেন প্যাটার্নটা আমাদের হচ্ছে টোটাল দুইটা পেপারে পরীক্ষা হবে। পেপার ওয়ানে 100টা কোশ্চেন থাকে, পেপার টুতে কিন্তু 100 কোশ্চেন থাকবে, টোটাল হচ্ছে 200 কোশ্চেনের মতো আপনার থাকবে। হ্যাঁ, তো 200 কোশ্চেন হচ্ছে পেপার ওয়ানে 100 আর পেপার টুতে হচ্ছে 100, এভাবে 200টা কোশ্চেন থাকবে। এবং সময় হচ্ছে 3 3 6 ঘন্টা। তার মানে পরীক্ষার দিন দেখা যায় কি আপনার পরীক্ষার দিন হচ্ছে আপনার মোটামুটি 3 3 6 ঘন্টা, মাঝখানে 45 মিনিটের একটা ব্রেক দেয়, তার মানে 7 ঘন্টা। পরীক্ষার আগে 1 ঘন্টা, পরীক্ষার পরে 1 ঘন্টা, মোটামুটি ধরেন আপনি 10 12 ঘন্টার একটা হ্যাসেলের মধ্যে পড়ে যাবেন পরীক্ষার দিন। হ্যাঁ, সব আশেপাশে সব কিছু মিলাই জিলা। এখন টোটাল যে মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে কিন্তু ওরা দিয়ে দিছে ফরম্যাট অফ দ্য এক্সাম, কোন থেকে কতটার মতো কোশ্চেন থাকতে পারে, এটা কনস্ট্যান্ট না। কার্ডিওলজি থেকে 2 পেপার মিলে হচ্ছে 14টা কোশ্চেন, তার মানে পেপার ওয়ানে 7টা আসতে পারে, পেপার টুতে আবার ধরো 7টা আসতে পারে। যদি পেপার ওয়ানে 7টা আসে, পেপার টুতে 8টা আসবে, মানে একটু 19 20 হয় আর কি। হ্যাঁ, আর ক্লিনিক্যাল ফার্মাকোলজি বা থেরাপিউটিক থেকে 15টা কোশ্চেন আসবে, ক্লিনিক্যাল সায়েন্স থেকে 25টা কোশ্চেন আসবে। তবে এই ক্লিনিক্যাল সায়েন্সটা হচ্ছে সোললি একটা সিস্টেমের উপর নির্ভর করে না। ক্লিনিক্যাল সায়েন্স আপনি যখন রিমাটোলজি পড়বেন সেখানে পাবেন, আপনি যখন নেফ্রোলজি পড়বেন সেখানে পাবেন, আপনি যখন নিউরোলজি পড়বেন সেখানে পাবেন। মানে সবগুলো অধ্যায়ের একটা ডিজিজের বেসিক যে কম্পোনেন্টটা, অর্থাৎ এটা কি অটোসোমাল ডমিনেন্ট রিসেসিভ, এটা টাইপ 4 কোলাজেনের প্রবলেম নাকি টাইপ 3 কোলাজেনের প্রবলেম, এই যে বেসিক বেসিক ইনফরমেশনগুলো আছে এগুলো হচ্ছে ক্লিনিক্যাল সায়েন্স। আর এইটার মধ্যে আপনার বায়োস্টেটও আছে, এটার মধ্যে আপনার জেনেটিক্স আছে, এটার মধ্যে আপনার ইমিউনোলজি আছে, এটার মধ্যে আপনার অ্যানাটমি আছে। অ্যানাটমি হচ্ছে ডার্মাটোম টার্মাটোম, বিভিন্ন নার্ভ রুট টুটগুলো, এগুলো আর কি, মানে যেগুলো হচ্ছে আমাদের মেডিসিনের সাথে কোরিলেট করে আর কি। হ্যাঁ, তো এই সবগুলাই হচ্ছে, এবং বায়োকেমিস্ট্রি বলেন, সবগুলাই হচ্ছে এর মধ্যে আছে আর কি। হ্যাঁ, ক্লিনিক্যাল সায়েন্সের মধ্যে। তাহলে ডার্মাটোলজি থেকে 8টা কোশ্চেন, এন্ডোক্রাইন থেকে ডায়াবেটিস এগুলো মিলে 14টা। তাহলে এইভাবে সবগুলো সিস্টেমেরই কোন সিস্টেম থেকে টোটাল কতটা কোশ্চেন থাকবে সেটা কিন্তু এখানে বলা আছে। টোটাল পরীক্ষা হবে 200 মার্কের। হ্যাঁ, তবে 200 কোশ্চেনের মধ্যে 200 মার্কের না, মার্ক হচ্ছে আপনার 1000। হ্যাঁ, 1000, প্রতিটা কোশ্চেনে 5 মার্কস করে কোশ্চেন, প্রতিটার মার্কস হচ্ছে 5 করে। এইভাবে 200 কোশ্চেনে আমার 1000 কোশ্চেন নাম্বারে একটা পরীক্ষা হয়। তবে এখানে আমার 200 কোশ্চেনের মধ্যে আপনার ধরে রাখতে হবে যে 10 থেকে 12টা কোশ্চেন টু মাচ ডিফিকাল্ট হবে, যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পারবে না। কেউ কেউ পারতে পারে, কিন্তু 10 থেকে 12টা কোশ্চেন বিভিন্ন ডেটা এভিডেন্স মেটা অ্যানালাইসিস এই সেই করে দিবে, যেটা মনে হবে যে আমার মাথার উপর দিয়ে গেছে। মানে এই 10 12টা কোশ্চেন তো বোঝাবে যে আপনি পরীক্ষা দিতে আসছেন আর কি। হ্যাঁ, এগুলো নিয়ে ভয় পাওয়া যাবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এরপরেও 10 12টা কোশ্চেনের পরেও দেখা যাবে আরও আপনার 30টা কোশ্চেনের মতো আপনার কনফিউজিং কোশ্চেন থাকবে। একটু ডিপ নলেজ, একটু অ্যানালাইটিক্যাল নলেজ যদি থাকে তাহলে সেটা আপনি আনসার করতে পারবেন। তার মানে মোটামুটি মানে 40টা কোশ্চেন আপনার একটু ডিফিকাল্ট লেভেলে আসবে। এই 40টা কোশ্চেন দেওয়া আপনার কিন্তু পাস মার্কটা ডিপেন্ড করবে না। এই 40টা কোশ্চেন যদি পাস পারেন তাহলে কিন্তু আপনি বেশি মার্ক পাবেন। তো রয়্যাল কলেজে বেশি আর কম মার্ক পাওয়ার সাথে কোনো রিলেশন নাই, রিলেশন হচ্ছে আপনি যদি পাস করেন সেটাই হচ্ছে আপনার জন্য সার্থকতা। তো এই 200 কোশ্চেনের মধ্যে মনে রাখতে হবে 40টা কোশ্চেন আপনি হয়তো পারবেন না, বাট যদি আপনার নলেজ ভালো থাকে, আপনার ক্লিনিক্যাল কোরিলেশন ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি পারবেন, আরো বেশি মার্ক পাবেন। হ্যাঁ, তো আমরা ধরে নিই যে 40টা কোশ্চেন আমরা পারবো না, তাহলে বাকি আছে 160টা কোশ্চেন। এই 160টা কোশ্চেন, যে 160টা কোশ্চেন থাকবে, সেই 160টা কোশ্চেনের মধ্যে আপনাকে অবশ্যই 130টা কোশ্চেন কারেক্ট করতে হবে। 130টা কোশ্চেন যদি আমরা কারেক্ট করতে পারি তাহলে অবশ্যই পাস হবে। তার মানে এখানে আপনি আরো 30টা কোশ্চেন কিন্তু আছে, যে 30টা কোশ্চেন আপনার যদি আনটাচও থেকে যায় নাও হয়, তাও কিন্তু আপনার এখানে সেফটি মার্ক আছে। তার মানে 130 কোশ্চেন যদি দুইটা পেপার মিলে, পেপার ওয়ান পেপার টু মিলে আপনি পেয়ে যান, তাহলে আপনি আপনার পাস হয়ে যাবে। তাহলে আমার কিন্তু আপনার মানে বেসিক যেই পার্টগুলো, মানে এমআরসিপি প্রতিটা ডিজিজে যেগুলো জানতে হবে, যেগুলোতে পাস হবে, এগুলো যেন কোনোভাবে মিস না হয়। বাট কিছু ডেটা অ্যানালাইসিস, কিছু জার্নাল রিলেটেড কোশ্চেন 2 সাইডটা থাকবে, ওই বললাম না 10টার মতো কোশ্চেন থাকবে, এগুলো আমি আসলে নিয়ে আগাইতে পারবো না। কারণ আমার দরকার হচ্ছে পাস করা, পাস মার্কটা 160টা কোশ্চেনের মধ্যে থেকে 130টা কোশ্চেন উপর আমাকে নিয়ে আসতে হবে। আর 40টা কোশ্চেন আমার ধরতে হবে পরীক্ষাতে, যে এই 40টা কোশ্চেন আমি হয়তো পারবো না।
আর ঝামেলা যেটা হয়, দেখা যায় অনেকে হচ্ছে মানে এই ইন্টারন্যাশনাল পরীক্ষাটা প্রথমে অ্যাপিয়ার করে মানে এই ফার্স্ট টাইম। তো দেখা যায় প্রথম পরীক্ষা দিতেছে অনেক টাকার পরীক্ষা, প্রায় 1 লাখ টাকার উপরে এটার ফি টি দিতে গেলে যায়। তো এরকম একটা অনেক টাকার পরীক্ষা যখন আমি পরীক্ষা দিতে যাই, যখন আমি একটা কোশ্চেন না পারবো, তখন আমার কাছে মনে হবে এই গেল আমার 1 লাখ টাকা। ঠিক আছে, শুধু 1 লাখ টাকা না, কোচিং টোচিং বই টই এটা এটা মিলে কিন্তু অনেক টাকা একটা খরচ হয়। হ্যাঁ, তো এই জন্য মানে ওইখানে ফেল করার যে মানে যেটা ঝামেলা বাদে সেটা হচ্ছে টাকার চিন্তাটা মাথার মধ্যে ঢুকে যায়, এবং এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো আমি বলবো যে পরীক্ষার হলে এই থিঙ্কিংটা মাথায় নেওয়া যাবে না, আপনি ঠান্ডা মাথায় দাগাবেন। এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, কিচ্ছু নাই, নেগেটিভ মার্কিং কিচ্ছু নাই। আপনি অল কোশ্চেন দাগাবেন এবং ঠান্ডা মাথায় দাগাবেন, ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশন থাকলে আপনার পাসটা হয়ে যাবে, পাস হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট। এখন আসেন আমরা কিভাবে মাই এমআরসিপি অ্যাকাউন্টটা ওপেন করব। হ্যাঁ, মাই এমআরসিপি অ্যাকাউন্টটা, যেটা আমাদের এখন বর্তমান কাজ হচ্ছে আহ, এই জিনিসটা হচ্ছে কমপ্লিট করা আর কি। মাই এমআরসিপি অ্যাকাউন্ট লিখে সার্চ দিলে গুগলে চলে আসলো। ঠিক আছে, তো এখানে মাই এমআরসিপি অ্যাকাউন্ট আছে, এখানে একটু ক্লিক করলেন। ক্লিক করে এই একটা ড্যাশবোর্ড কিন্তু আপনি পেয়ে গেলেন। হ্যাঁ, তো এই ড্যাশবোর্ডের মধ্যে সব কিছু আছে, অর্থাৎ আপনি যখন মাই এমআরসিপি অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন, তখন হচ্ছে আপনার অলওয়েজ এরকম একটা ড্যাশবোর্ডে আসে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, ইউজার নেম সাথে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। 100-এর মধ্যে কত পেলে পাস হয়? আচ্ছা, পাস মার্কটা হচ্ছে এটা আমাদের 540 পার্ট ওয়ানে। হ্যাঁ, পার্ট ওয়ানে 1000-এর মধ্যে 540 পেলে পাস। আর পার্ট টুতে 460 পাইতে হয়। হ্যাঁ, পার্ট টুতে আরো কম, মানে 1000-এর মধ্যে আরো কম মার্কস পাইতে হয়, কারণ পার্ট টুর কোশ্চেনগুলো অনেক কঠিন আসে, এই জন্য আরো 100 মার্ক কম পাইলেও পাস হয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো আমরা যেটা এখান থেকে করব, যেটা আমাদের কিন্তু এখন যে কাজটা, সেটা হচ্ছে একটা মাই এমআরসিপি অ্যাকাউন্ট খুলে ফেলা। তো এখন কথা হচ্ছে আপনার হয়তো আপনার হয়তো অ্যাকাউন্ট থাকতে পারে, নাও থাকতে পারে। থাকলে তো আপনি জাস্ট হচ্ছে ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে দেখেন এখানে সুন্দর করে একটা রেজিস্টার একটা পয়েন্ট আছে। হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। তাহলে এখানে ক্লিক করলাম আমি, আমার যেহেতু অ্যাকাউন্ট নেই, তাহলে এখানে আমি রেজিস্টার এখানে ক্লিক করলাম। আমার এরকম একটা ড্যাশবোর্ড কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এই কাজটা হচ্ছে আপনারা এখন করবেন, একটা এমআরসিপি অ্যাকাউন্ট ওপেন করবেন তাদের ওয়েবসাইটে। হ্যাঁ, তাহলে এখানে টোটাল স্টেপ আছে কয়টা? 6টা। 6টা স্টেপ কমপ্লিট করলে আপনার তাদের ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এবং এখানে কিছু ইয়েস নো টাইপ কোশ্চেন আছে, যেমন রেজিস্টার ফর এন অনলাইন অ্যাকাউন্ট। অবশ্যই আমি অনলাইন অ্যাকাউন্টই করতেছি, তাহলে আমি হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর দ্য এমআরসিপি এক্সামিনেশন? নো, আমি তো অ্যাপ্লাই করি নাই, তাহলে আমি হচ্ছে নো দিব। ঠিক আছে, কেউ যদি অ্যাপ্লাই করেন তাহলে তো অবশ্যই তার অ্যাকাউন্ট থাকবে। অ্যাপ্লাই যদি মানে করেন আর কি আগে, তাহলে তার অ্যাপ্লাই মানে থাকবে, অ্যাকাউন্ট থাকবে। তাহলে আমার যেহেতু নাই, আমি যেহেতু অ্যাপ্লিকেশন করে নাই, এক্সামিনেশন দেই নাই, তাহলে আমি নো ক্লিক করলাম। নো ক্লিক করে নেক্সট আমি চলে গেলাম। হ্যাঁ, নেক্সট, নেক্সটে আসলে স্টেপ টু চলে আসলো। স্টেপ টুতে আসার পরে এখানে আপনার কিছু কাজ আছে, যেমন আপনি নাম দিবেন। হ্যাঁ, নাম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, একটা ইমেল দিবেন। নামটা সেট আপ যখন করবেন তখন এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফ্যামিলি নেম অথবা লাস্ট নেম। যেমন আমার নামের ক্ষেত্রে যদি বলি যে এমডি সোহরাব হুসাইন, হ্যাঁ, তাহলে হুসাইনটা হচ্ছে আমার ফ্যামিলি নেম, তাহলে আমি এখানে আমার হুসাইন নামটা দিব। ঠিক আছে, হুসাইন নামটা হচ্ছে আমি এখানে লিখবো। মানে লাস্ট নাম যেটা, ফ্যামিলি নাম যেটা, যেমন কারো হতে পারে যেমন ধরুন যে লাস্টে খান থাকতে পারে, তাহলে খান দিবেন, কারো চৌধুরী থাকলে চৌধুরী দিবেন। মানে লাস্ট শব্দ যেটা থাকলো সেটা আপনি এখানে বসাই দিলেন। ঠিক আছে, তারপর হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে মিডল নেম। মিডল নেমে কেউ কিছু দিবেন না, যেমন আমার যেমন ফার্স্ট নেমের যে পার্টটা আছে, বাকি এমডি আছে, এমডি আছে, তারপরে সোহরাব আছে। হ্যাঁ, তাহলে আমি ফার্স্ট নেম হিসেবে এমডি সোহরাব দিয়ে দিলাম, বাস। মিডল নেমে কেউ দিবেন না। অর্থাৎ আপনি যে কাজটা করবেন, আপনার নাম যত বড়ই হোক, 3 লেটারে যদি হয় বা 4 লেটারে যদি হয়, যেমন যদি এটাই ধরেন একটা নাম, ডকুমেন্টারি এভিডেন্স টু দ্য এক্সপ্লেইন, তাহলে এক্সপ্লেইনটা হচ্ছে লাস্ট ওয়ার্ড, তাই না? এই লাস্ট ওয়ার্ডটারে আপনি এই ফ্যামিলি নেমের মধ্যে বসে দিবেন। আর বাকি যেটা থাকবে এটা এইটুকু অংশ, এই যে সিকোয়েন্সিয়ালে আছে সেই সিকোয়েন্সিয়ালি ফার্স্ট নেমে বসে দিবেন। তাহলে নামের সিকোয়েন্সটা আপনার টোটাল যখন সার্টিফিকেট বা এটি হবে তখন কিন্তু সিকোয়েন্সটা ঠিক থাকবে আর কি। হ্যাঁ, এমডি সৌরভ হোসেন হিসেবে সিকোয়েন্সটা চলে আসবে। তো যদি কোনো ভুল হয়ে যায়, অডিট হওয়ার কিছু নাই। আরসিপিতে আমরা যদি তাদেরকে মেল করি, তারা এটা আবার নিচ থেকে কারেকশন করে দেয়। হ্যাঁ, তারপরে আমরা আমাদের মতো করে ভুল করব না। তারপর ডেট অফ বার্থ দিবেন, ডেট অফ যার যেটা বার্থ আছে এটা। তারপর হচ্ছে মেইল আইডি দিবেন। এখন এই মেইল আইডিটার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই, সবার জানি যে মেইল আছে, মেইল একটা আইডি আছে, যারা এটা আপনারা সব জায়গায় ইউজ করেন, জবের ক্ষেত্রে ইউজ করেন, ব্যাংকে ইউজ করেন, সব জায়গায় ইউজ করেন, ওই মেইল আইডিটা দিবেন না।
আপনি একদম নতুন ফ্রেশ একটা মেইল আইডি নেবেন, মেইল আইডি ওপেন করবেন, হ্যাঁ, করে এখানে দিবেন। কারণ কি, আপনি শুধুমাত্র এটা এমআরসিপির জন্য এই আইডিটা দিবেন। কারণ হচ্ছে কি, আপনি এটা হয়তো পার্ট ওয়ানের সময় বুঝবেন না, হয়তো পার্ট টুতে বুঝবেন না, কিন্তু এটার গুরুত্ব পেসেস এক্সাম দেওয়ার সময় বুঝবেন। কারণ পেসেসের সিটটা হচ্ছে কি, ওরা হচ্ছে মেল দিয়ে দিয়ে জানায়। মানে অ্যাপ্লাই করবেন, কিন্তু অ্যাপ্লাই করে 1 মাস 1.5 মাস পরে আপনাকে মেল দিয়ে দিয়ে হচ্ছে সিটটা, যে হ্যাঁ এই সেন্টারে একটা সিট ফাঁকা আছে, তুমি ওটাতে বসবা কিনা, বসলে তুমি পেমেন্ট ক্লিয়ার করো, এরকম করে করে ওরা মেল দিতে থাকবে। তাছাড়াও আপনার সাথে রয়্যাল কলেজ অলওয়েজ মেইলেই কথা বলবে, সেই জন্য আপনি একটা নতুন মেল দিবেন, যে মেলটাতে শুধুমাত্র এই আরসিপির মেইলে আপনি রিসিভ করবেন, অন্য কোথাও এটা ইউজ করবেন না, তাহলে আপনার কোনো মেল বাদ যাবে না, কোনো ইনফরমেশন বাদ পড়বে না। সেই মেলটা হচ্ছে এখানে বসাবেন, বসাইয়া তারপরে হচ্ছে আপনার যে কাজ, ডেট অফ বার্থটা দেওয়ার পরে দেন হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। দেখুন নেক্সট মানে 3 নাম্বার স্টেপে চলে যাবেন। তো এখন আমি যেহেতু ডেট অফ বার্থ দেই নাই, মেইল দেই নাই, সেই জন্য ওরা বলে দিয়েছে যে এগুলো ফিল আপ করা মাস্ট। ডেট অফ বার্থ, মেল টেল দিতে হবে, কনফার্মেটরি মেল দিতে হবে, তাহলে হচ্ছে নেক্সট স্টেপে যাব। এরকম করে 6টা স্টেপ কমপ্লিট করলে আমার মাই এমআরসিপি অ্যাকাউন্টটা ওপেন হবে। মাই এমআরসিপি অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে কিন্তু আপনি আরসিপি কোড নাম্বার পাবেন না। আরসিপি কোড নাম্বার পাবেন আপনি এক্সাম সিট বুকিং দেওয়ার পরে, যখন টাকা জমা দিবেন, টাকা ছাড়া কিন্তু ওরা কথা বলবে না, হ্যাঁ। যখন টাকা জমা দিবেন, জমা দেওয়ার পরে ওরা টাকা পাবে, সাথে সাথে হচ্ছে আপনাকে আরসিপি কোডটা মেল করে দিবে। তখন আপনার মাই এমআরসিপি অ্যাকাউন্টে আরসিপি কোডটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো অলওয়েজ যখন আপনার এরকম একটা এমআরসিপি প্রোফাইল বা মাই এমআরসিপি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনি সবসময় হচ্ছে গুগলে গিয়ে হচ্ছে মাই এমআরসিপি লিখে সার্চ দিলে কিন্তু আপনার এমআরসিপি অ্যাকাউন্টে চলে যেতে পারবেন, ঠিক আছে। মাই এমআরসিপি অ্যাকাউন্ট লিখে সার্চ দিলে আপনি সেখানে চলে যাবেন। পরে ইউজার নাম নেম আপনাকে, অর্থাৎ আপনি যখন অ্যাকাউন্টটা 6টা স্টেপ ক্লিয়ার করবেন, তারা আপনাকে মেল করে কমপ্লিট যখন হবে আর কি, আপনার যে মেল আইডিটা দিচ্ছেন সেই মেল আইডিতে আপনাকে তারা মেল দিয়ে একটা ইউজার নেম দিয়ে দিবে, একটা পাসওয়ার্ড দিবে। আপনি চাইলে ওই পাসওয়ার্ডটা নিজে নিজে আবার চেঞ্জ করতে পারবেন। পরবর্তীতে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড তারা যেটা মেলে দিবে, অথবা পাসওয়ার্ড যদি চেঞ্জ করেন, সেই চেঞ্জকৃত পাসওয়ার্ডটা দিয়ে আপনি কিন্তু অলওয়েজ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। আপনার অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখবেন পার্সোনাল ডিটেলস আছে একটা কলামে, তারপরে আপকামিং এক্সাম আছে একটা কলামে, এক্সাম হিস্ট্রি আছে। আপকামিং যে এক্সাম থাকবে সেটাতে হচ্ছে আপনি সার্চ করবেন ওই যে সেই দিন, সেটা যেদিন আপনি বুকিং দিবেন, সেদিন হচ্ছে আপনি ওই সাইটে গিয়ে এক্সাম বুকিং দিন, আপকামিং এক্সাম যেটা আছে ওইখানে গিয়ে দেখবেন যে অ্যাপ্লাই নাও এমআরসিপি পার্ট 1 21 মে 2026-এর এখন অ্যাপ্লাই শুরু হয়েছে। অ্যাপ্লাই নাও নামে একটা বাটন থাকবে, এটা আপনার নীল কালার থাকবে। যখন অ্যাপ্লাই করা যাবে তখন নীল কালারটাতে ক্লিক করলে 9টা স্টেপ আছে, 9টা স্টেপ পর পর ইয়েস নো ইয়েস নো ইয়েস নো থাকবে, এগুলো ক্লিক করে ফিল আপ করবেন। 9টা স্টেপ যখন কমপ্লিট টাপাটাপ করে ফেলবেন, লাস্ট স্টেপের জন্য বসে থাকবেন না। কেউ মনে করে যে আমি লাস্ট স্টেপটা মানে পেমেন্টের স্টেপ আসে আর কি, আপনার পেমেন্ট করা দরকার নেই, আপনি একদম 9টা স্টেপ কমপ্লিট করবেন। অনেকে হচ্ছে পেমেন্টের স্টেপে গিয়ে বসে থাকে, পেমেন্টটা করে না, তখন দেখা যায় কিন্তু আপনার কিন্তু সিট বুকিংটা হয় না, পরে আপনি পেমেন্ট দিলেও কিন্তু হবে না। আপনি সরাসরি 1 থেকে 9টা স্টেপ থাকবে, 9টা স্টেপ কমপ্লিট করে ফেলবেন, আপনার এক্সাম বুকিং হয়ে যাবে। পরবর্তীতে আপনি মাই এমআরসিপি অ্যাকাউন্টে গিয়ে আপনি পে পে নাও একটা লেখা অপশন থাকবে, ওইখান থেকে আপনি পে করে দিবেন, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আপনার মানে হচ্ছে গিয়ে বুকিংয়ের সময় কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের স্পেশালি এখানে মেইন যে কনসার্ন ইস্যুগুলো ছিল, সেই ইস্যুগুলো। সো আমাদের স্পেশালি আমরা যেই কন্টেন্টগুলোতে আগাবো, লাস্ট আমি পড়াইতাম হচ্ছে মাগরাবি বেস্টে পড়াইতাম, বাট আমি এখন মাগরাবি থেকে আগে যে লেকচারগুলো থেকে, সেই লেকচার থেকে বর্তমান যে লেকচারগুলো আছে, কন্টেন্ট আছে, টু মাচ এনরিচ, হ্যাঁ। এবং সকল ইনফরমেশন কিন্তু আমি এই সৌরভস মেডিসিন বুকের মধ্যে নিয়ে আসছি, অল দ্য থিওরিটিক্যাল ইনফরমেশন। সেই জন্য আপনার খোঁজাখুঁজির দরকার নাই, এবং সুন্দর করে প্রেজেন্ট করে দিচ্ছি, সুন্দর করে সাজায় গুছাই দিচ্ছি, যেন কোনোভাবে কোনো ইনফরমেশন আপনার ল্যাকিংস না যায়, হ্যাঁ, না বাদ পড়ে। যেটুকু দরকার সেটুকুই আমি সুন্দর করে গুছাই দিছি। সো হোপ সো ইনশাল্লাহ আমার অর্থাৎ আগে একটা থিওরি বই আমরা পড়বো সোরাবস মেডিসিন, তারপর পাস টেস্ট পাস মেডিসিন, তারপর পরীক্ষার আগে পাস পেপার, আর বাই দ্য ইয়ার সাইড বাই সাইড হচ্ছে আমরা জাস্ট ফিজিওলজি 4-5টা সিস্টেম, জিআইটি, নেফ্রোলজি, কার্ডিও, নিউরো, ঠিক আছে, আর হচ্ছে রেসপিরেটরি, এই 5টা সিস্টেমের ফিজিওলজি লাগবে, সব সিস্টেমে লাগবে না, জাস্ট বেসিক যে জিনিসগুলো থাকে সেগুলো একটু এখান থেকে পড়তে হবে, হ্যাঁ, ফিজিওলজি। বাস ইনশাল্লাহ পাস করবেন আপনারা। এবং আই হোপ সো আমার একাডেমি থেকে লাস্ট 3টা ডায়েট, এর আগের ডায়েটগুলোতে যদি দেখি আমার রেজাল্ট এরকম ছিল,
কোন কোন ডায়েটে 32 জন, 35 জন, 36 জন, 37 জন পাস করছে। লাস্ট তিনটা ডায়েটের মধ্যে দেখা গেছে একটাতে 53 জন, একটাতে 52 জন, আর লাস্ট ডায়েটে হচ্ছে কতজন জানি 43 জন পাস করছে। হ্যাঁ, তো হোপ দ্যাট ইনশাল্লাহ আপনারা এই রেজাল্টটা বের করতে পারবেন। আরেকটা হচ্ছে যে কতক্ষণ পড়বো, কতক্ষণ আমার পড়া উচিত। দেখেন এখানে আসলে এই এই পর্যায়ে আসা আমরা পড়ার জন্য কোনো সময় পাই না। মানে একদিকে হচ্ছে প্রফেশনাল লাইফ, একদিকে হচ্ছে ফ্যামিলি লাইফ, আর তার সাথে হচ্ছে সোসাইটি মেনটেন করা। এগুলো করতে গিয়ে আমাদের আসলে পড়ার সময়টা খুব একটা থাকে না। এর মধ্যেও আপনি মানে সময় বের করতে হবে। আমি যেটা বলি, আপনি জবে থাকেন, বাড়িতে থাকেন, গাড়িতে থাকেন, যেখানেই থাকেন, আপনি একটা ইয়ারফোন কানে দিয়ে রাখেন, আমার ক্লাসগুলো শুনতে থাকেন। হ্যাঁ, শুনতে থাকেন, ইনশাল্লাহ টাইম টু টাইম আমরা শেষ করবো। দেখেন এক একটা সিস্টেমে আমি 10-12 দিন করে করে সময় রাখছি, 10-12 দিন করে করে সময় রাখছি, মানে হিউজ সময়, এনাফ টাইম। কারণ 10 দিন আসলে লাগে না, নেফ্রোলজি 10 দিন একটানা 5 টেস্ট 5 মিনিট সব পড়বো বলে কিছুটা হয়তো সময় লাগবে, কিন্তু একটানা পড়লে কিন্তু এতদিন সময়ও লাগে না। হোপ দ্যাট ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশন আপনাদের হয়ে যাবে। আর আমাদের স্পেশালি 5 টেস্ট 5 মিনিটের ক্লাসটা কিন্তু তাহলে শুরু হচ্ছে 7 তারিখ থেকে। হ্যাঁ, 7 তারিখ সন্ধ্যা, যারা আছেন আর কি 5 টেস্ট ব্যাচে, সন্ধ্যা 7টায় ক্লাস হবে 7 তারিখ, 7, 8, 9 তারিখে। এবং 5 মেডিসিন রাত 10টায় 7, 8, 9 তারিখে ক্লাস হবে রিমাটোলজির উপরে আর কি। আর এখন হচ্ছে আমাদের মাগরাবি গ্রুপে যারা আছেন মাগরাবি ক্লাসগুলো পাবেন। আর যারা হচ্ছে সোরাস মেডিসিন ব্যাচে আছেন, ইনশাল্লাহ সোরাস মেডিসিনের ব্যাচে ক্লাসগুলো পাবেন। ওকে, সো অনেকগুলো কথা বললাম। আচ্ছা, কিছু কোশ্চেন, হোয়ার ডু আই ফাইন্ড দ্য আরসিপি কোড। আচ্ছা, আরসিপি কোড কোথায় পাবেন? সেটা হচ্ছে এক্সাম বুকিং দেওয়ার পরে, টাকা পেমেন্ট করার পরে। হ্যাঁ, খালি মাই এমআরসিপি অ্যাকাউন্ট খুললেই কিন্তু আপনি আরসিপি কোড পাবেন না। টাকা জমা দেওয়ার পরে তারা আপনাকে মেইলে আরসিপি কোড দিবে, এর আগে দিবে না। আচ্ছা, 100-র মধ্যে কতটা নর্মাল কোশ্চেন হলে পাস? 130টা পাইতে হবে, 130টা লাগবে পাস করতে গেলে। আচ্ছা, অলরেডি ওপেন এমআরসিপি অ্যাকাউন্ট বাট ডোন্ট গেট আরসিপি কোড নাম্বার, পাবেন না। টাকা না জমা দিলে আরসিপি কোড নাম্বার ওরা দিবে না। এক্সাম বুকিং দিতে হবে, বুকিং দেওয়ার পরে টাকা জমা দিলে হচ্ছে আরসিপি কোড নাম্বার পাবেন। আচ্ছা ভাইয়া, পাস মেডিসিন আর পাস টেস্ট ব্যাচ, পাস টেস্ট দুইটা ব্যাচ কি ভর্তি হতে হবে? হ্যাঁ, পাস টেস্ট যদি আমার এখানে পড়তে চান, নিজে নিজে পড়তে পারেন। যদি আমার এখানে আপনারা পড়তে চান তাহলে এখানে আলাদাভাবে ভর্তি হতে হবে। ওইটা আলাদা। হ্যাঁ, ওইটা হচ্ছে এক্সাম মানে ব্যাচের ওইটার ফিও আলাদা, সব কিছু আলাদা। আর এটা হচ্ছে সৌরভস মেডিসিন, তো এটা মানে 7,500 ছিল। জাস্ট এটা আমার পক্ষ থেকে একদম ফ্ল্যাট করে দিছি। প্রথমবার আমি পড়াইছিলাম 1,000 টাকা করে মাগরাবি ব্যাচ। তো এইটা যেহেতু আমি এবার লিখছি, তো এবার হচ্ছে এটা আমি জাস্ট এমনি সম্মান হিসাবে আপনাদেরকে, তা আমি এটা আমার পক্ষ থেকে হচ্ছে 1,500 করে আমি এটা পড়াচ্ছি। সো স্পেশালি যেন আপনারা এই বইটা, আসলে আমি কি কন্টেন্ট দিছি সেটা যেন আপনারা আপনাদের উপকৃত হতে পারেন, সেই জন্য হচ্ছে আমি পলিসিটা নিছি আর কি। আর অন্যান্য ব্যাচে আলাদাভাবে ভর্তি হতে হবে। আচ্ছা, কেউ যদি মানে জাস্ট হচ্ছে মাইক ওপেন মানে আনমিউট করে কথা বলে একটু কোশ্চেন করেন তাহলে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, থিওরি বুকের পিডিএফটা ডাউনলোড অপশন দেওয়া যাবে? না, ডাউনলোড অপশন দেওয়া যাবে না। এটা ওইখান থেকে আপনি ওয়েবসাইট থেকে পড়বেন আর কি। হ্যাঁ, যখন থাকবেন, যখন যেখানে যাবেন ওয়েবসাইটে গেলে আপনি পড়তে পারবেন। ওকে, কারো কোনো কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়েরি থাকলে একটু বলবেন। আমাদের আমরা অনেকটা সময় নিয়ে নিয়েছি, প্রায় অলমোস্ট 50-50 মিনিটের মতো। আপনাদের কোয়েশ্চেন থাকলে সেটা আমি একটু আনসার দিব। একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। ইয়েস ভাইয়া, আশিক ভাইয়া, হ্যাঁ। কোয়েশ্চেনটা হলো এই যে সোরাব মেডিসিন বুক প্লাস এক্সাম ব্যাচ, তো এক্সাম গুলো কি এই ব্যাচের সাথে ইনক্লুডেড হ্যাঁ, আছে নাকি হ্যাঁ, ওটাও হ্যাঁ, আলাদা হ্যাঁ, করে হ্যাঁ। ভর্তি হতে হবে? না, সৌরভস মেডিসিন বুকে এক্সামটা ইনক্লুড আছে, এই যে দেখেন, সৌরভস মেডিসিন বুকে এক্সামটা আছে এবং এই এক্সামটা হবে 11 তারিখে। হ্যাঁ, এবং যারা মাগরাবি আচ্ছা, গ্রুপ আছেন আপনারা হচ্ছে এক্সাম দিতে পারবেন 11 তারিখে। ঠিক আছে, একই দিন সেম ডেতেই এক্সামগুলো দিতে মানে পারবেন। এই ফাইনাল যে মক টেস্ট গুলো আছে সেগুলো এখানে থাকবে? হ্যাঁ, হ্যাঁ, মক টেস্ট সব থাকবে। অর্থাৎ আপনারা দেখেন, আমি একটা এক্সাম বেস সাধারণত মেনটেন করি প্রায় 3,000 টাকা নেই। হ্যাঁ, আবার এদিকে জি। সৌরভস মেডিসিন বেচে 7,500 টাকা ফি ছিল অলমোস্ট, কিন্তু এটার ফি 10,500। হ্যাঁ, মানে হুম। হ্যাঁ, না, আমি আমি একটা সবকিছু রিকোয়েস্ট করেছিলাম একসাথে ভাইয়া। দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, সব, হ্যাঁ একটা ভাই। রিকোয়েস্ট করেছিলাম যে যেহেতু এই ব্যাচটা আপনি প্রথম ব্যাচের মতো করে করেছেন, আমি কিন্তু প্রথম ব্যাচে ভর্তি হয়েছিলাম। মানে সামহাও আমি ওই সময় পরীক্ষায় অ্যাটেন্ড করিনি বা হুম, আগাতেও পারিনি। তো আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো আপনি ওই যে পাস্ট মেডিসিন তারপরে পাস্ট পেপার এগুলোতেও ওই সময় একটা ডিসকাউন্ট অফার দিয়েছিলেন যে 1,000 টাকা বা 1,500 টাকায় ভর্তি হওয়া। তো হ্যাঁ। এইটাতেও যদি ওরকম করতেন তাহলে মনে হয় সবাই ভর্তি হতে পারতো। ভাইয়া, এটা আসলে এমনিও ফি কম। হ্যাঁ,
আপনি যেটা বলছেন ওটা আসলে পসিবল হবে না। হ্যাঁ, ওইগুলোর ফি 7,500 টাকা। এখানে পিডিএফ মেকিং এর একটা চার্জ আছে, ওয়েবসাইট মেকিং এর মেনটেন করা একটা চার্জ আছে, সব কিছু মিলে আমার একটা পরিশ্রম আছে, সময় আছে। ওটা আসলে আমি আমার সাইড থেকে যতটা সম্ভব আমি আপনাদেরকে আসলে অনার মানে করার যেটা আমি মানে করে রাখছি আর জি কি। জি। হুম। ওকে আহ, ভাইয়া। আর আর পিডিএফ, পিডিএফ ছাড়াও যদি আমি যে হার্ড কপি নিতে চাই, তাহলে কোথায় যোগাযোগ করতে হবে? পাস পেপার, পাস মেডিসিন? ফার্স্ট টেস্ট পাস মেডিসিন এগুলো একদম আমারটার মতো সফট কপির জন্য। হার্ড কপি হচ্ছে আপনারা ইএলবিএস লাইব্রেরি। হ্যাঁ, এটা হচ্ছে হুম হুম। আজিজ সুপার মার্কেটের নিচতলা, যেটা ওইখান থেকে নিতে পারবেন। ইএল, হার্ড কপি। হ্যাঁ, হার্ড কপি যদি নিতে চান ওখানে কি পাস পেপারও পাওয়া যাবে? সব পাওয়া যাবেন। আমার কন্টেন্ট, অল কন্টেন্টের হার্ড কপি হচ্ছে ওইখানে পাবেন। আর ইএল, একটা কোশ্চেন ছিল ভাইয়া, হ্যাঁ। সেটা হলো যে পাস মেডিসিন, পাস টেস্ট, এগুলো কি সব আপডেটেড নাকি 5 বছর আগে যে হার্ড কপি ছিল সেগুলোই মানে এটাতে আসবে? না রে ভাই, 5 বছর আগে না, আপনি সব আপডেটেড পাবেন। পাস মেডিসিন তো আপডেটেড, খুব খুব আপডেটেড করে, ঠিক আছে। কিছুদিন আগেও তো আচ্ছা এসবিআই আচ্ছা। গাইডলাইন চেঞ্জ হয়েছে, সবকিছু আপডেটেড পাবেন। আপনার পিডিএফ ওকে। দেখলেই তো বুঝবেন। হ্যাঁ, পাস মেডিসিন তো গাইডলাইন গুলো আছে আপডেটেড গুলো, ওইগুলো একদম আপডেটেড সব। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ভাই, ভাই আপনার আসসালামু বইটা আলাইকুম। হার্ড কপি কোথা থেকে নিব? হার্ড কপি হচ্ছে ইএলবিএস এ পাবেন, অথবা নীলক্ষেতে যেগুলো মেডিকেল বুক লাইব্রেরি আছে, সোনিয়া লাইব্রেরি আছে, এগুলোতে সবগুলোতে আছে। আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারেন। হ্যাঁ ভাইয়া, কে জানি কোশ্চেন করলেন, কিছু হ্যাঁ বলছেন? ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ তালা ভাই, হ্যাঁ। ভাইয়া ওই আমি তো আসলে চিটাগাং থাকি বুঝছেন, তো হ্যাঁ। চিটাগাং এ কোথা থেকে নিতে পারবো এটা? জেনুইন বা অন্য কোনো জায়গা? চিটাগংয়ে আমি ওদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, সোনিয়া লাইব্রেরিতে ওরা কোথায় পাঠায় এটা আমি জানি না, তবে এজ ইউজুয়াল আপনারা যেখান থেকে বই কিনেন, হ্যাঁ, ওইখানেও একটু কন্ট্যাক্ট করতে পারেন, যে অথবা তাদেরকে বলতে পারেন যে সোনিয়া লাইব্রেরি থেকে আমাকে এটা এনে দেন। তাহলে তারা লাইব্রেরিয়ানরা মানে লাইব্রেরির সাথে কমিউনিকেশন করে বইটা নিয়ে যেতে পারে আর কি। বুঝতে পারছি। আচ্ছা ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। ওকে। আজকে ওয়েবসাইটে আপনার গ্রুপটাতে আর কি ওয়েবসাইটে এনরোল করতে চাইছিলাম আপনার ভিডিওটা দেখেই, ওইভাবে এটা হচ্ছে না। এটা এখন কি করতে পারি? হচ্ছে না বলতে কিরকম প্রবলেম ফেস করতেছেন আপু? মানে ওখানে গেলে তখন হচ্ছে নতুন বলতেছে যে পেমেন্ট করার জন্য অথবা একটা ও আচ্ছা কুপন আচ্ছা, কোড। বুঝছি। এই আমি কিন্তু ভিডিওতে বলে দিছি পেমেন্ট করা লাগবে না, পেমেন্টের জায়গায় কিছু একটা দিয়ে দেন, কারণ আপনারা তো পেমেন্ট করাই আছেন। হ্যাঁ, একটা কিছু লিখে দিয়েন, এবিসিডি যা যা লাগে লাগে ওইগুলো লিখে আপনি সাবমিট করে দেন, ঠিক আছে, তাহলেই হবে। ওটা পেমেন্ট অপশনে আপনি জাস্ট হচ্ছে ক্লিক করে আপনি ওই যে যেটা ওই যে নাম্বার, একটা কোড নাম্বার যেটা থাকে না, ওইটাতে এবিসিডি কিছু একটা লিখে পাঠিয়ে দিলে হবে, সাবমিট করে দিলে হবে। আপনারা যারা হচ্ছে এখনো করেন নাই, ওয়েবসাইট ম্যাক্সিমাম করে ফেলছে, আর কিছু জন বাকি আছে। করে হচ্ছে ক্লাসগুলো দেখা শুরু করেন। হ্যাঁ, অলরেডি তো আমি ক্লাসগুলো ওপেন করে দিয়েছি, রিমাটোলজির গুলো আর কি, এগুলো দেখতে থাকেন। আপনাদের মধ্যে কেউ কি দেখছেন ক্লাস? জি ভাইয়া, কিছুটা দেখেছি। ওকে ওকে, ইজ ইট অল রাইট আপু? হ্যাঁ, অফকোর্স, হুম, ইটস আচ্ছা। ভেরি নাইস। আগের তো মাগরাবিতে অনেক ইনফরমেশন মানে ছিল না। সেগুলো হচ্ছে আমি আশেপাশে লিখছিলাম মাগরাবির উপরে নিচে, ওইভাবে লিখে হচ্ছে করছি। আপডেটেড গাইডলাইনগুলো এক্সট্রা ভাবে আমি দিতাম, তো যেহেতু এই বইটাতে সবকিছু আমি কিন্তু অ্যাড করে ফেলছি। হ্যাঁ, গাইডলাইনগুলো বেশি রেসপিরেটরিতে বেশি গাইডলাইন আপডেটেড হয়েছে আর কি। রেসপিরেটরি যে অ্যাজমা, সিওপিডি, এগুলো সবগুলো, এরপর নিউমোথোরাক্স, এগুলো আপডেট হয়েছে। সবগুলো সুন্দর করে অ্যাড করে দিছি, ছোট ছোট ভিডিও কিউআর কোড করে দিয়ে দিছি। ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ। আহ, ইনশাআল্লাহ। মানে সোজা কথা কি, আপনি মানে যদি ঢিলাঢালা করেন তাহলে কিন্তু হবে না। মানে আপনি ধাম করে প্রিপারেশন নিতে হবে, মানে মেডিসিন। মানে বলে কি, আমি যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমি পাশ করছিলাম ময়মনসিংহ মেডিকেল থেকে 2015 সালে। 2010-এ ভর্তি হয়েছিলাম। 2015-তে পাস, 2016-তে ইন্টার্নশিপ শেষ করলাম। তারপর হচ্ছে মাঝখানে আমি 5 বছর পড়াশোনা করি নাই। 21 সালে আইসা দেন হচ্ছে আমি আহ, এই পোস্ট গ্রাজুয়েশন করা শুরু করছি আর কি। তো 21 সালে মাঝখানে 5 বছর গ্যাপ ছিল। তো আসলে আমাদের লাইফে গ্যাপটা খুব একটা ইম্প্যাক্ট পড়বে না যদি কেউ কনসেন্ট্রেশন দিয়ে পড়ে। তো আমি যেটা করলাম, প্রথম
4 মাস হচ্ছে ধুমাইয়া পড়ছি, একটানা পড়ে ফেলছি, একটানা পুরা সিলেবাস শেষ করছি। তারপরে 2 মাস হচ্ছে পাস পেপার, কোশ্চেন ব্যাংক আর থিওরি পড়ে পরীক্ষা দিছি। তো আহ, এই যে আমার মাঝখানে যে গ্যাপ ছিল, এই গ্যাপটা কিন্তু আমার খুব খুব একটা ইস্যু কিছুই হয় না আসলে। এখন নিজের আসলে একাগ্রতাটা খুব দরকার। এবং 2021 সালে আমি পার্ট 1 পার্ট 2 এমআরসি পার্ট 1 পার্ট 2 এমআরসি পার্ট 2 করছি, এফসিপিএস পার্ট 1 করলাম, ওইবার বিসিএস দিলাম। হ্যাঁ, মানে সবই 21 সালে দামাদাম করে ফেলছে আর কি। আসলে একটা শক্তি লাগবে, হ্যাঁ, যে শক্তিটা মানে আপনার আগে একটা ভালো বুস্ট আপ করে দিতে পারে আর কি। হ্যাঁ, দম করে একটা প্রিপারেশন তুলে ফেলতে হবে। আর আমি তো বলি কি, পুরা কোর্সটা তো আমি একাই তো মেনটেন করি। তো আপনি কোশ্চেন ব্যাংকগুলো সলভ করার সময় আমার সাথে লাইভে কোশ্চেনগুলো সলভ করবেন, তার সাথে আমার সাথে আপনার একটা ইন্টারাকশন হবে। আপনার কোনো কোয়ারি বা কিছু থাকলে আপনি সেটা আমাকে জিজ্ঞেস করতে পারবেন। তো একটা কনসেন্ট্রেশন, একটা মানে লিমিটেড টাইমে দেখা যাবে আমাদের 2 ঘন্টায় আমাদের 60টা 70টা কোশ্চেন সলভ হয়ে যায়। মানে 3 দিনে 200 কোশ্চেন সলভ হয়ে যাবে, 5 টেস্ট থেকে, 5 মেডিসিন থেকে 3 দিনে 200 কোশ্চেন সলভ হয়ে যাবে। তার মানে 5 টেস্ট 5 মেডিসিন মিলে 400 কোশ্চেন সলভ হবে। আপনাকে কিছু আমি হোমওয়ার্ক দিব, 20টা 30টা করে কোশ্চেন, দেখা যাবে ওইখানে আপনি 190টা কোশ্চেনের মতো হচ্ছে সলভ করে ফেলতে। তার মানে 3 দিনে দেখা যায় 300 কোশ্চেন আপনি সলভ করে ফেলতেছি। হ্যাঁ, তো এত আসলে লাগে না, তারপরেও আমরা একটা টার্গেট রাখি আর কি, যেন অ্যাটলিস্ট 250 কোশ্চেন আমরা সলভ করি, হ্যাঁ, প্রতিটা সিস্টেম থেকে। তাহলে 500 কোশ্চেন হয়ে যায়, 5 টেস্ট 5 মেডিসিন মিলে আর কি। এবং এটা হচ্ছে কি, আমি যেটা বলি যে হ্যাঁ, আমরা যেহেতু মেডিসিনের মানুষজন, সেহেতু আমাদের নলেজ দেওয়া হচ্ছে আসলে মানে মানে যেটা হচ্ছে প্র্যাকটিস করতে হয়। আর সার্জনদের যেমন হ্যান্ডের একটা মানে বিষয় থাকে, আমাদের তো এটা লাগে না। তো আমার কথা হচ্ছে আমি নলেজটাকে যতটা স্ট্রং করে নিতে পারবো প্রথম দিকে বেজে, মানে এটা আজীবন কিন্তু এটা মানে এটা ফ্রুটফুল হবে আর কি। হ্যাঁ, আজীবন একদম যতকাল আমি মেডিসিন প্র্যাকটিস করব। এই জন্য একটা ধাক্কা দিয়ে একটা প্রিপারেশন তুলে ফেলেন। এবং একটা প্রিপারেশন হয়ে গেলে না, আমি এটা এনশিওর দিব যে আপনার যদি এমআরসি পার্ট 1 পাস করে ফেলেন, আপনার এফসিপিএস এর জন্য আপনার 65 থেকে 70% পড়া আপনার হয়ে যাবে পার্ট 1-এর। জাস্ট হচ্ছে কিছু ছোট ছোট অধ্যায় থাকে মানে মেডিসিন, ডেভিডসন মেডিসিনে, লাইক হচ্ছে ওই যে প্রিন্সিপাল, তারপর হচ্ছে আপনার হচ্ছে থেরাপিউটিক্স, ম্যাটারনাল মেডিসিন, হ্যাঁ, কিছু কিছু ছোট ছোট অধ্যায় আছে, এগুলো একটু এক্সট্রা পড়তে হবে আর ভিতর থেকে কিছু পড়তে হবে। তাহলে আপনার পার্ট এফসিপিএস পার্ট 1-এর প্রিপারেশনটাও হয়ে যায়। হুম। তো যেটা দিয়ে শুরু করবেন, আহ, একসাথে আগে যদি প্রিপারেশন নেওয়া না থাকে, ধরুন অনেকে হচ্ছে আগে হয়তো এফসিপিএস প্রিপারেশন নিছে, হয়তো এখন এমআরসি প্রিপারেশন, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য, একসাথে দুই দিকে মানে এমআরসিপিটা পড়লো আর ওইখান দিয়ে আস্তে আস্তে রিভিশন দিল, এটা প্রযোজ্য। যারা নিও, আপনারা প্লিজ দুইটা সাইট একসাথে রান করবেন না। যে কোনো একটা, হয় এমআরসিপির সাইডে আপনি প্রিপারেশন তুলবেন, নাহলে এফসিপিএস এর সাইডে প্রিপারেশন তুলবেন। দুইটা একসাথে যখন ধরবেন, তখন কোনোটাই আপনি ভালো করতে পারবেন না। যখন একটা প্রিপারেশন হয়ে যাবে, এই প্রিপারেশনটা আরেকটাতে আসলে আপনাকে হেল্প করবে। জাস্ট 6টা মাস আপনি একটাতে লেগে থাকতে হবে, একটা সাইডে লেগে থাকতে হবে। মানে বেশি একসাথে লোড নেওয়া যাবে না, নিলে আপনি কোনো সাইডটা আসলে ভালো মানে করা যায় না। আমি সবসময় ডিসকারেজ করি একসাথে দুইটা প্রিপারেশন নিয়ে আগানো। আপনি একটা নেন, পরে আপনি অন্য পরীক্ষা যখন দিবেন, সেটার জন্য মাস 2-3 মাস সময় নিয়ে ওইভাবে নিজেকে একটু মডিফাই করে ফেলতে হবে আর কি। ওই এক্সাম মানে বিসিপিএস এর এক্সাম কোন প্যাটার্নে হয় সেই হিসাবে একটু মডিফাই করে ফেলতে হবে। তাহলে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, আর দুইটা একসাথে নিলে আমার আসলে প্রিপারেশনটা কোনোটাই ভালো হয় না। ওকে। ওকে। আর আর কারো কিছু বলার আছে? বিকাশ ভাই, শুনতে পাচ্ছেন? ভাইয়া, আমি একটা প্রশ্ন করেছি হ্যাঁ, ইয়েতে আছে, সেটা হলো যে অনেকেই বলে যে ডেভিডসনের ইয়ে না থাকলে পাশ করা কঠিন। তো আপনার যে বইটা আছে, এই বইটা কিভাবে পড়লে পুরাটা আয়ত্ত করা যাবে এবং বেসিক ক্লিয়ার হয়ে পরীক্ষা দেওয়া যাবে, এই মানে বিষয়ে কিসের যদি জন্য কিছু আপনি বলতেন। এফসিপিএস পার্ট 1? জি না, জি না, এমআরসিপির কথা বলেছি। এমআরসিপির জন্য ডেভিডসন আসলে লাগবে না। কিছু জিনিস আমি নিয়ে আসছি আমার বইয়ে, যেগুলো হচ্ছে আসলে যেমন অ্যান্টিবডিগুলো, হ্যাঁ, যেমন রিমাটোলজির ক্ষেত্রে অ্যান্টিবডিগুলো কিছু বক্স নিয়ে আসছি। কিন্তু আমরা ডেভিডসন আমরা মানে পার্ট 1 এমআরসিপি পার্ট 1-এর জন্য আমরা পড়ি না। হুম, পড়ার দরকার হয় না, বুঝছেন। খুঁটিনাটি কিছু জিনিস তো এক একটা বইয়ের এক্সক্লুসিভ থাকে। হ্যাঁ, তো ওইগুলো হচ্ছে আমরা আমার বইয়ের মধ্যে আমি নিয়ে আসছি, সোরাক্স মেডিসিন নিয়ে আসছি, ওটা থেকে ওইটুকু পড়লেই হবে। আর ডেভিডসনে যাওয়া দরকার নেই। আপনি এই কন্টেন্ট গুলাই তো মানে আপনি কমপ্লিট করতে তো আপনার মানে সময় ইয়ে হয়ে না, যাবে। সেটাই সেটাই আমার কথা ছিল যে আপনার বইটা কিভাবে
পড়লে এটা খুব দ্রুত আহ আয়ত্তে আনা যাবে, এই এবং যে বইটা বললাম তো মনে আপনি, হয় হুম, 3টা ভলিউম হবে। হ্যাঁ 3টে ভলিউম তো হবেই, কারণ আপনার তো অ্যাভারেজ এই বইগুলো তো অ্যাভারেজ দেখা যায় যে যেমন হামাদের পেজ কত জানি আছে, মনে নেই আমার যদিও, মানে তাও 1700-1800-র কাছাকাছি পেজ আছে, হ্যাঁ 1600-1700-র মতো পেজ আছে। তো অ্যাভারেজ এরকম হয়ে যায়, 1500-র কাছাকাছি পেজ হয়ে যায়, মানে মেডিসিনটা টোটাল কাভার করতে গেলে। তখন তো এরকমই হয়ে যায় আর কি, ভলিউম 3টার মতো হয়ে যায়। হুম। তো ওভারঅলি আপনার আমার ক্লাসগুলোর সাথে মিলাইয়া প্রথমে হচ্ছে বইটা বইটা আমার ক্লাসটা শুনবেন, বইটা নিয়ে পাশে, তারপরে পড়েন, দেখেন মানে খুব ভালো লাগবে। এবং সিনারিও বেসড করে ক্লাসগুলো নেওয়া আছে, কোন টপিক থেকে কোন সিনারিও বেসড করে কোশ্চেনগুলো আসে। সো হোপফুলি আপনি খুব ভালো একটা নলেজ ইজিলি ক্যাচ করে ফেলতে পারবেন। ডেভিডসন আসলে আমি আমি বলবো যে ডেভিডসনে যাওয়া যাবে না, এফসিপি এমআরসি পার্ট ওয়ানের জন্য ডেভিডসনে ঢোকা যাবে না। ডেভিডসন এত সময় পাবেন না আপনি, আপনার ট্র্যাকে থাকেন, হ্যাঁ। মানে মানে জাস্ট থিওরি বই হিসেবে আমরা সোরাপস মেডিসিনটা 5 টেস্ট 5 মেডিসিন থাকেন। আর যতটুকু লাগবে, যেটুকু ডেভিডসন থেকে দরকার, কিছু ছবি টবি বা মানে টেবল অথবা এগুলো আমি নিয়ে আসছি আমার বইয়ের মধ্যে, হ্যাঁ ডেভিডসন থেকে নিয়ে আসি। দেখেন রিমাটোলজির একদম লাস্টের দিকে 2টা বক্স আছে, একদম ডেভিডসন থেকে নেওয়া। কিছু কিছু ছবি আছে ডেভিডসন থেকে নেওয়া, হ্যাঁ, মানে যেতটুকু দরকার, হ্যাঁ সব তো দরকার হয় না। তারপরে অ্যাসিলি রিলেটেড কিছু ফিচার আছে ডেভিডসন থেকে নেওয়া, মানে যেগুলো ভালো সেগুলো তো আমরা ডেভিডসন থেকে নিব। হ্যাঁ। হ্যালো ভাইয়া, আসসালামু হ্যালো। আলাইকুম। হ্যাঁ শিপন ভাই। আহ, ভাইয়া আসলে আমি ওই বইয়ের রিলেটেড একটু কথা বলতে চাচ্ছিলাম। পাস মেডিসিন আমি ওই আমার কলিগ পরীক্ষা দিবে না, তো ওর থেকে আমি কিনে নিছি আর কি। হ্যাঁ তো হ্যাঁ। ওইটাতে পরবর্তীতে আমি আসলে চেক করে দেখলাম যে ওইখানে এমআরসিপি গাইডলাইন্স উইথ ডক্টর সৌরভ, মানে আপনার ইয়েটাই লেখা আছে, নাম্বার গুলোও আপনারই আছে। তো এটা রিসেন্টলি হয়েছে আমার সাথে ঘটনাটা। আচ্ছা। আর ও নিছে বইটা আলতাফ মেডিকেল বুক সেন্টার। হ্যাঁ বইয়ের বইয়ে এমনি মোটামুটি লেখাগুলা মানে খুব ভালোই পরিষ্কার, কিন্তু একটু ছোট সাইজ আর কি, মানে অনেক ইয়ে তো, হুম। মানে বা ইনফরমেশন আছে, বা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কি আপনার পাস মেডিসিন, এমন, রিভিশন কোশ্চেন যেটা আর কি। হ্যাঁ আমি এটা বুঝছি, মানে এগুলো ফ্রন্ট গুলো ছোট, এটা হচ্ছে পাস জি জি মেডিসিন ওদের, ওরাই ফ্রন্ট গুলো ছোট করে রাখছে আসলে, হ্যাঁ। জি জি জি। এটা ওরা এমন ভাবে ওয়েবসাইটে ইয়ে করা, আপনি সহজে চাইলে ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, মানে নিতে মানে পারবেন, এটা তো copy করতে এটা তো পারবেন। এরকমই মানে বইটা হ্যাঁ নাকি? হ্যাঁ, এটা এরকমই। তো এখন এখন জি আমি এটাকে মানে যদি ই করতে রিঅর্গানাইজ করতে যাই, দেখা যায় ফ্রন্ট গুলো অনেক এবড়ো থেবড়ো হয়ে যায়, ঠিক জি। আছে। তো এই না জন্য, আমি ওই একটু কনফিউজ হয়ে গেছি, মানে আসলে হ্যাঁ, আমি তো মানে ফার্স্ট টাইম মানে আমি পড়া শুরু করলাম, আমারও একটা গ্যাপ ছিল ভাইয়া, ওই অনেক দিনের একটা গ্যাপ। তো সেক্ষেত্রে ওই যে একটা মনে হয় আছে রিভিউ কপি একটা আছে পাস মেডিসিনের, আহ 5 মিনিট রিভিউ। নোটস আর কি, ওটা থিওরিটিক্যাল পোর্শনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে কোশ্চান ব্যাংক এটা আর কি, হ্যাঁ মানে হ্যাঁ। এখানে কোশ্চান প্লাস ওই যেটা আমরা ইয়ে করি আর কি ওইটা। তো এমনিতে মোটামুটি তাহলে এইটাই এইটাই হচ্ছে মানে আমরা এই আপনার ব্যাচের সাথে এটা রান হবে মোটামুটি। আমি হ্যাঁ জানার জন্য আর কি এটা একটু কোশ্চেন করলাম আর কি। আচ্ছা, হ্যাঁ ওইটা এটা রান হবে আমাদের ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আপনার মোটামুটি যে প্রসেসগুলো আছে ভিডিওটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো, সব গ্রুপেই থাকবে। আপনারা কিভাবে কি করবেন, যদি কোনো প্রবলেম পড়ে যান তাহলে আবার এটা একটু দেখে নেবেন, হ্যাঁ। দেখে নিলে কনফিউশনগুলো থাকবে না, হ্যাঁ। অনেক কথাই তো বলছি, সব কিছু হয়তো ক্যাচ করতে পারেন নাই, কিন্তু আরেকবার দেখে নিলে ভালো হবে। কাউকে কোনো কোশ্চেন আসলে জিজ্ঞেস করতে হবে, নিজের মতো করে সব কাজগুলো করে ফেলা যাবে। হ্যাঁ। তবে এইবার, এবার যেহেতু আমি জাস্ট হচ্ছে বইটা নিয়ে আসছি নতুন করে, এবং ইনশাল্লাহ খুব সুন্দর একটা কম্প্যাক্ট প্রিপারেশন, মানে আগে যেরকম আমি লিখে টিকে দিতাম, মানে আহ, মাগরাবির উপরে নিচে এক্সট্রা ভাবে দিতাম, তো এবার তো আর আমার সেটা লাগবে না, সবকিছু কমপ্লিট করে নিয়ে আসছি, হ্যাঁ একটার মধ্যে। তো হোপ দ্যাট আপনারা খুবই এনজয় করবেন পড়াটা। এবং বইটার সাজানো গোছানো, কোন টপিকের পরে কোনটা রাখতে হবে সেভাবে রাখছি, যেন আমার পড়াটা ধরতে পারি, প্রত্যেকটা টপিকের সাথে টপিকের পড়াটা ধরতে পারি, হ্যাঁ। তো ইনশাল্লাহ খুবই ভালো হবে। আচ্ছা, আহমেদ শাহেদ ভাই বলছে, ইজ দ্যাট অনলাইন সাবস্ক্রিপশন ফর কোশ্চেন ব্যাংক ইজ নেসেসারি? না,
দরকার নাই, একদম সেম, আমি তো বললামই সেম জিনিস পাবেন। এই জন্য 5 টেস্ট 5 মিনিটস অনলাইন সাবস্ক্রিপশনে আপনার টাকাগুলাই লস হবে, একদম সেম জিনিস। হ্যাঁ, এরপরে 5 মেডিসিন কোনো কোনো গাইডলাইন যদি আসে, সেটা আমি আপনাদেরকে জানাই দিব। ঠিক আছে, পরীক্ষার আগ পর্যন্ত কোনো গাইডলাইন এলে সেটা জানাই দিব, সেটার উপরে একটা ছোট্ট ভিডিও করে দিব 5-7 মিনিটের, যেন কোনো প্রবলেম না হয়। ভাইয়া সোললি। বাকি, সরি, হ্যাঁ, আমি না বাকি দুটো ভলিউম কখন আসবে, মানে আমরা পরীক্ষা দেওয়ার আগে পাবো তো? বাকি দুইটা ভলিউমের আমি কাজ করতেছি, কার্ডিওলজি কাজটা শেষ করছি, কার্ডিও। হ্যাঁ, আর জি। এখন হচ্ছে আমি এন্ডোক্রাইনের কাজটা এন্ডোক্রাইনের কাজটা চলতেছে। তো এক্ষেত্রে আমার হোপ দ্যাট জানুয়ারি এন্ডোক্রাইন ক্লাসের আগে আমরা হচ্ছে এটা নিয়ে আসতে পারবো আশা করতেছি আর কি। যারা মেতে পরীক্ষা দিবে তারা কি পাবে 3টা ভলিউম? মেয়ের আগে চলে আসবে হয়তো। আমি আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি একটু হিসাব করছি আসলে, বই লেখা আপনি তাড়াহুড়াও করা যায় না, বুঝতে জি, পারছেন? এটা অফকোর্স। এটা এন্ডোক্রাইনটা আর কি, এন্ডোক্রাইনটা শুরু করছি আমি। তো এখানে মানে তাড়াহুড়া করে বই লেখা করা যায় না। তো আমি দেখলাম হিসাব করে, আমার হয়তো আপনাদের যে মানে টোটাল ব্যাচটা কমপ্লিট করতে গিয়ে লাস্টে গিয়ে হয়তো আহ 3টা অথবা 2টা সিস্টেম হতো আমার লেখা, মানে কমপ্লিট হুম হবে না এই টাইম ফ্রেমের মধ্যে আর কি। হ্যাঁ, যদি আচ্ছা। হয়ে যেত তাহলে ভালো, মানে থার্ড ভলিউমে আর কি, যেটা গিয়ে হয়তো মানে হুম ডেফিসিয়েন্সি হুম পড়বো, হয়তো 3টা বা 2টা হয়তো সিস্টেম আমরা হয়তো মাগরাবি থেকে কাভার করবো আর কি লাস্টে। হ্যাঁ, বা যেটাই হোক, আচ্ছা। যে সিস্টেমগুলো হোক, মানে টাইম ফ্রেমটা আসলে আমি দেখছি টাইম অনেক লেগে যায়। আপনার ওটা হুট করে সব ইনফরমেশন এক জায়গা থেকে গ্যাদার করা যায় না, আবার অনেকগুলো জি। বই খুঁজে খুঁজে ইনফরমেশন বাইর করতে হয়। যেমন এই ইনফরমেশনটা আমি ডেভিডসন থেকে নিয়েছি, এত সুন্দর ইনফরমেশন কোথাও নাই। আচ্ছা। তারপরে হচ্ছে গিয়া এই ছবিটা ডেভিডসন থেকে নেওয়া, এই ছবি সুন্দর, ডেভিডসনের সুন্দর। হুম হুম হুম। তারপরে এটা নিচে হচ্ছে বিআরএস ফিজিওলজি থেকে, ঠিক আছে? এই ইয়াটা, এটা এত সুন্দর আবার অন্য কোথাও নাই। হ্যাঁ, তো এই বইটা কিনতে হবে না ভাইয়া? বিআরএস বিআরএস। ফিজিওলজি আমি পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফ আছে। আচ্ছা। আর যদি চান হার্ড কপি আছে, হার্ড কপি বিএলবিএস এ পাবেন, এলবিএস থেকে হুম। আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো আচ্ছা। এখানে এই কাজগুলো হচ্ছে মানে তাড়াহুড়া করা যায় না। আমি তো ওই নোটসটা ঘাটি, মাগরাবি ঘাটি, 5 টেস্ট 5 মিনিট ইনফরমেশন পারলে সেটা ঘাটি, আবার ডেভিডসন থেকে ইনফরমেশন পাইলে সেটাও ঘাটি। তো এই জন্য মানে কিছুটা আসলে সময় লেগে যায়। আর যারা কাজ করেন তারা জানেন আসলে এগুলা একটা ধাক্কা দিলে আরেকটা হচ্ছে দৌড়ে এক পাশ থেকে আরেক পাশ জি চলে জি। আসে। যেমন এই ছবিটা ভাইয়া, হচ্ছে ডেভিডসনে দেওয়া, ডেভিডসন থেকে নেওয়া সুন্দর একটা ছবি, এবং এটার পুরো ডেসক্রিপশনটা এটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এখানে দিছে আর কি, খুব ইম্পর্টেন্ট। এগুলা 22 সেপ্টেম্বর তো চলে আসবে ইনশাল্লাহ, না? আই হোপ দ্যাট থার্ড ভলিউমটা আমার হচ্ছে গিয়া, সেকেন্ড ভলিউমটা জানুয়ারির ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে চলে আসবে। আর হুম। থার্ড ভলিউমটা হচ্ছে আপনার হোপ দ্যাট মার্চের দিকে চলে যাবে আর কি, মার্চে হয়ে যাবে। আচ্ছা। অবশ্য এই জিনিসটা আমি ডেভিডসন থেকে নিয়েছি। হ্যাঁ, এই বক্সটা ডেভিডসনের খুব ভালো, অন্য কোনো বই ভালো নেই। এবং থাইরয়েড ডিসফাংশনগুলো, হাইপারের ফিচারগুলো ডেভিডসন থেকে হুম নেওয়া। হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম, হাশিমোটো থাইরয়েডাইটিস, এগুলো কালকে কাজ করছি আর কি। আচ্ছা। এখন একটা হচ্ছে আবার গুছাইতে হয়, মানে কোন ইনফরমেশনটা কোথায় দিলে ম্যাচ করবে, এটা একটু করতে হয়। তা মানে তাড়াহুড়ো করে করে করা যায় না, এটা হচ্ছে একটা, মানে হুম, নিজের মতো করে আস্তে 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 মিক্সিডিমা কমা পর্যন্ত আসছে আর কি। ঠিক আছে, হুম, তো মিক্সিডিমা কমা ডেভিডসনে ভালো লাগছে, কিছু কিছু লাইন ডেভিডসন থেকে আনছি, কিছু লাইন আবার পাস পাস নোটসে নোটসে ভালো লাগছে, কিছু লাইন আবার মাগরাবিতে ভালো লাগছে, এই লাইনগুলো মাগরাবিতে ভালো লাগছে। মানে হুম। হচ্ছে মানে সব জায়গা থেকে গোছায় নেওয়া। আবার এই বক্সটা মাগরাবিতে ভালো লাগছে, এটা মাগরাবি থেকে আনা। তো একটা টপিকের ইনফরমেশন কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেছে আর কি, যেগুলো হ্যাঁ, আসলে আপনি আবার কতগুলো কথা বলতেন যে এটা মাস্ট, মানে এটা পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন আসছে হ্যাঁ, ওরকম, মানে আপনি যেগুলো লাল কালি দিয়ে লিখেছেন ওগুলো মনে হয় সে বেশি ইম্পর্টেন্ট গুলো, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি। হ্যাঁ, ডেফিনেটলি, যেমন আয়রন রিডিউস অ্যাবজর্পশন বাই দ্য থাইরক্সিন, এরকম তো আরো অনেকে থাইরক্সিন অ্যাবজর্পশন রিডিউস করে। যেমন পরীক্ষাতে যেগুলো দেয়, মানে ক্যালসিয়াম দেয়, ফেরাস সালফেট দেয়, ওমিপ্রাজল দেয়। হ্যাঁ, এগুলো যদি আয়রনের সাথে মানে থাইরক্সিনের সাথে খায়, তাহলে থাইরক্সিন আপনার অ্যাবজর্পশন রিডিউস হয়। অ্যাটলিস্ট আগের গাইডলাইনগুলোতে ছিল 2 ঘন্টা আগে পরে খাইতে হবে, লেটেস্ট গাইডলাইনে আছে 4 ঘন্টা আগে পরে খাইতে হবে। হ্যাঁ, এই ওষুধগুলো থাইরক্সিন খাওয়ার আগে পরে। তো এই জন্য একটু লেটেস্ট যত ইনফরমেশন আছে ওইগুলো আমি একটু মানে বোল্ড করে হাইলাইট করে দিছি। আরেকটা হচ্ছে যেহেতু আমি নিজে লিখতেছি, যেগুলো বোল্ড করা দরকার সেগুলো হচ্ছে বোল্ড করে দিচ্ছি, যেটা কালার করা লাগবে সেটা কালার করে দিচ্ছি।
একদম খুব বেশিও আচ্ছা। করতেছি না, খুব কমও করতেছি না, একদম মানে সিম্পল, হ্যাঁ, যতটুকু দরকার আর কি। হুম হুম। কার্ডিওটা শেষ। আর মানে জাস্ট হচ্ছে এন্ডোটা জাস্ট ধরছি আর কি, এন্ডোটা 10-12 পেজের মতো কাজ হয়েছে, হ্যাঁ। সো আশা করি মানে হয়তো লাস্টের দিকে 2টা বা 3টা সিস্টেম হয়তো মানে ইনকমপ্লিট থেকে যাবে, ওইটা হচ্ছে আমরা মাগরাবি থেকে একটা সাপোর্ট নিব আর কি। আচ্ছা। ওকে। আর পরীক্ষার আগে চলে আসবে, আপনার মেয়ের পরীক্ষার আগে ইনশাল্লাহ চলে আসবে টোটাল। ইনশাআল্লাহ। মেয়ের পরীক্ষা তো হচ্ছে 21 তারিখে, হ্যাঁ, 21 মে। সো মার্চের হয়তো লাস্টের দিকে 3টা ভলিউমই অ্যাভেলেবেল হয়ে যাবে, বা মাঝামাঝির দিকে। ওকে। আর কেউ কিছু বলবেন কিনা, আর কারো কোনো বিষয় নিয়ে কোনো মানে মানে কোয়েরি থাকলে বা পড়ার সময় কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে টেক্সট করে রাখবেন, আমাকে ফোন দিবেন স্পেশালি। আর হচ্ছে গিয়া এখন আর কোনো আমার ড্রব্যাক নাই, আগে যেহেতু মাগরাবি পড়াইতাম, সো ওইখানে কিছু আমার হাতে লিখে টেকে দিতে হইতো। এখন আমার লেকচারগুলো আগে থেকে টু মাচ এনরিচ, মানে ওইটাতে একদম প্রথম শুরুর দিকে লেকচার ছিল। সো এখনের যে লেকচারগুলো টু মাচ এনরিচ, এবং আমার বইটা তো অল ইনফরমেশন গ্যাদার করে দিচ্ছি সুন্দর করে, যেখানে আপনার এক্সট্রা আর কিচ্ছু দরকার নাই, জাস্ট আমার লেকচারটা শুনবেন এবং আমার সিনারিও বেস, কোন কোন সিনারিও প্যাটার্ন ধরে ধরে পরীক্ষায় কোশ্চেনগুলো আসে সেটা শুনবেন। আপনার মানে যেটা হয় কি, এমআরসিপিতে শুধু পইড়া গেলে আনসার করা যায় না, আমি পইড়া অল ইনফরমেশন মুখস্থ করে আনসার করা যায় না, মানে পয়েন্ট হচ্ছে তারা কিভাবে সাজায় সিনারিটা, কোন জিনিসটাকে ওরা হাইলাইট করে, এই জিনিসগুলা আপনি জাস্ট আমার লেকচারগুলো শুনে শুনে ধরে ফেলতে হবে। পার্ট 1-এ প্রিপারেশন হইলে আপনার পার্ট 2-তে মানে একই তো, থিওরি সেম, আর জাস্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক দুইটা আপনার এক্সট্রা 5 ডেজ 5 মেডিসিন একটু পড়ে নিতে হবে আর কি। ইনশাল্লাহ ভালো করবেন এইবার। মানে নেক্সট ডে এই যে বই নিলাম তো মানে রেজাল্ট একদম বাইর করে ফেলবো, ঠিক আছে। রেজাল্ট কেমনে বাইর করতে জাস্ট আপনার লেগে থাকতে হবে, আমাকে একটু সময় দিতে হবে, আমার সাথে লেগে থাকতে হবে। ইনশাল্লাহ পাস, মানে এখন আর কোনো মানে দরা বাধা নাই, ঠিক আছে। যেমন পাস মেডিসিন পড়তে গেলে আপনার একটু মানে অনেক ইনফরমেশন গ্যাপ আছে পাস মেডিসিনে। মাগরাবিতে পাস মেডিসিন সেম, নোটস এন্ড রোডসে আছে, সবই আছে, কিন্তু এটা আপডেট অনেক কিছু আমার করতে হয়েছে। এবং যেটা বললাম না যে অন্যান্য জায়গা থেকেও ইনফরমেশনগুলো আমাকে নিতে হয়েছে, ডেভিডসন থেকে নিতে হয়েছে, বা এ থেকে নিতে হয়েছে, অন্য বই থেকে নিতে হয়েছে, হ্যাঁ, সেটা আর কি। ডেমো ক্লাস, হ্যাঁ, দেখার সুযোগ হবে আপু। আমাকে একটু নক দিন। তো আমার গ্রুপে অনেক ক্লাস আছে, আমাকে একটু নক দিন, আমি দিয়ে দিব ডেমো ক্লাসের লিঙ্কটা, হ্যাঁ। অনেক সুন্দর ক্লাস, হ্যাঁ, মানে যদি আমি বলতেছি আপনাদের মধ্যে কে করছেন ক্লাস, কি করছেন রিমাটোলজির? আমি একটু দেখছি কিন্তু আমি শেষ করি নাই, আমি আজকে দেখবো। ওকে। এমনি আমি ভিডিওগুলো দেখেছি কিছু বই পড়ার সময়, হ্যাঁ, হ্যাঁ, তো খুব ভালো লেগেছে। ইয়েস। যদি কেউ দেখে থাকেন তাহলে একটু বলতে পারেন, হ্যাঁ। ইনশাল্লাহ খুবই একদম সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেকটা জিনিস আমি ডাবল, একবার দুইবার তিনবার করে বলছি, বলার পরে কিভাবে সিনারি হয় সেটাও বলছি। তারপরে হচ্ছে বই থেকে আমি আবার মানে জিনিসগুলা মানে নিজের মতো করে মানে দেখাই দিছি, পড়ে দিছি, দাগায় বলে দিছি, হ্যাঁ। সো অবশ্যই খুবই খুবই এফেক্টিভ হবে আর কি, সব মিলে। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি আজকে হ্যাঁ, হ্যাঁ। প্রথম লেকচারটা দেখেছি। ওকে। আম, আমি তো অনেকদিন পর পড়াশোনা শুরু করেছি, সো ওকে। ওই জন্য আর কি। তো আশা করি লেকচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আরো একবার আপনি যেভাবে বললেন বারবার করে শুনতে আর কি, শুনে আবার বইয়ের সাথে মিলিয়ে পড়লে তখন হয়তো আশা করি হ্যাঁ, এটা খুবই অফ মানে ট্রুথফুল হবে আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। তাহমিন আপু কিন্তু হচ্ছে আমাদের এখানে প্রফেসর প্রফেসর মানুষ। আপু হচ্ছে পিএইচডি করা, মাইক্রোবায়োলজিতে আছেন, হ্যাঁ। যশোর আর্মি মেডিকেল কলেজ, এম আই রাইট? না আমি না ভাইয়া, আমি না, উনি আরেকজন। ও, উনি আমি আরেকজন। সিনিয়র লেকচারার ফার্মাকোলজিতে আছি ন্যাশনাল রাইট মেডিকেল রাইট। কলেজের। আমি আমি তো অনেক নাম সেম। পুরানো মানুষ আর কি, মানে অনেকই অনেক আগে পাশ করেছি। আমি অনকোলজিতে চান্স পেয়েছিলাম কিন্তু ওটা ফর সাম রিজন আমি কমপ্লিট করতে পারিনি, পরে আমি একদম ডিস্ট্রাক্ট হয়ে গেছি। আচ্ছা। তো এখন হয়তো অনেক সবার উৎসাহে আর কি এখন আবার ফেরত আসছি আর কি। তো হুম, আমার সব ক্লাসমেটরাই এখন দেখতেছে অনেক ইয়াং আর কি। তো হুম, তাদের মধ্যে আমি সবচেয়ে মনে হয় বা আমার মানে আমি অনেক মানে ওল্ড পার্সন আর কি।
সো অনেক কোয়েশ্চেন হয়তো থাকবে আর কি, তো কেউ কিছু মনে হ্যাঁ, করেন না আর কি। সমস্যা নেই আপু। আমাকে ইনফর্ম করে নোটিস জাস্ট হচ্ছে নক করে রাখেন। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো করবেন। হুম। তবে পড়া ধরছেন তো আর ছাড়া যাবে না। মানে আপনাদের দেখেন ক্লাসগুলো শেষ হবে আমাদের হচ্ছে এপ্রিলের 6 তারিখে। এপ্রিলের 6 তারিখে। হ্যাঁ, তো এই এই সময়টা পর্যন্ত একটানা লেগে থাকতে হবে, ঠিক আছে? এরপরে কি ছেড়ে দিবেন না, এরপরে তো নিজের মতো করে রিভিশন দেওয়ার পড়বো আর কি। রিভিশন দেওয়ার পড়বো। আচ্ছা, পরে একজন মেসেজ দিয়েছেন যে ভাইয়া আমি ইন্টার্নশিপের স্টুডেন্ট, এমআরসিপি দেওয়ার ইচ্ছে, এখন কিভাবে কখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত হবে? এখন থেকে প্রিপারেশন নিতে হবে। এবং ইন্টার্নের সময়টা হচ্ছে বেস্ট সময়। মানে যদিও ইন্টার্নরা সবাই ব্যস্ত হিসাবে দাবি করে, আমরা যখন ছিলাম আমরাও নিজেকে ব্যস্ত হিসেবে দাবি করতাম। এরপরে যখন পাশ করে বেরোছি দেখি যে না, ইন্টার্নির মতো এত সময়, এত মানে চেয়ারফুল লাইফ মেডিকেল সেক্টরে আর নাই। হ্যাঁ, এবং পড়ার জন্য বেস্ট সময় হচ্ছে এটা। মেডিকেল কলেজ থেকে বের হইলে আসলে ফ্রেন্ড সার্কেলও থাকে না, তখন কারোর সাথে আড্ডা দেওয়ার মানুষ থাকে না। অনেকটা ডিপ্রেশনের কাজ করে, চাকরিও থাকে না। মানে এদিকে বিসিএস ধরবো নাকি এগুলা করবো না কি করব। যা হোক, ইন্টার্নি সময়টা হচ্ছে বেস্ট টাইম আর কি। যদি মানে নিজেকে গড়তে চায় কেউ, এটা ভালো সময়। এখন থেকে পড়া শুরু করো আপু, এটা ভালো। ভিডিওগুলো ভালো হয়েছে, বই সাথে নিয়ে পড়লে ভালো লাগবে। ধন্যবাদ ভাই, দোয়া রইল। হ্যাঁ শিপন ভাই, ইয়েস, বইটা সাথে নিয়ে বসতে হবে, রাইট। বইটা যখন ভিডিওগুলো দেখবেন অবশ্যই ল্যাপটপ অথবা ট্যাবে দেখার চেষ্টা করবেন, তাহলে চোখের উপরে মানে ইম্প্যাক্টটা কম পড়বে আর কি। ভালো হবে। মোবাইলে দেখলে আসলে কষ্ট হয়ে যাবে একদম। ভালো, ছোট তো স্ক্রিন, আর রেজুলেশন তো ভালো আসবে না মোবাইলে। আমি সবগুলো এইচডি মোডে করা আছে ভিডিও। তো আপনারা একটু ল্যাপটপে অথবা ট্যাবে করে তাহলে ইনশাল্লাহ মানে চোখের স্ট্রেনটা কম পড়বে আর কি, ভালো হবে। ওকে, অলরাইট। তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে এমআরসিপি অ্যাকাউন্ট ওপেন করার আগে একটা জিমেল খুলে ফেলবেন, হ্যাঁ, নতুন, একদম তরতাজা। ওইটা দিয়ে 2-4 দিন মধ্যে, 1 সপ্তাহের মধ্যে এমআরসিপি অ্যাকাউন্ট করেন, তারপরে পাসপোর্ট করেন, তারপরে কোনো একটা ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নেন। তবে ব্র্যাক ব্যাংকেরটা ভালো কম্পারেটিভলি, আমি কয়েকটা ইউজ করছি। মানে গেটওয়ে ওপেনের ক্ষেত্রে ওরা হচ্ছে খুব ফাস্ট। ও, যে কোনো ব্যাংকও হবে, দেশের বাইরে থেকে পেমেন্ট করতে পারবে, সমস্যা নেই। তার সাথে হচ্ছে পাসপোর্ট হয়ে গেলে বাস, আপনার আর কোনো ঝামেলা নেই, পরীক্ষার দিন পরীক্ষা দিবেন আর কি। ওকে। ফারজানা আপু, আর কেউ কিছু বলবেন? নিপা আপু, মোর্শেদ ভাই, অনেকে আছেন, যদি কিছু বলতে চান তাহলে একটু বলেন। আর কারো যদি কোনো কিছু জানার না থাকে তাহলে ইনশাল্লাহ আমি অফ করে দিব। অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা 25। ভিডিওটা আমি রেখে দিব, হ্যাঁ, আপনারা পরে দেখেন। ওকে, ঠিক আছে। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, সবাই পার্টিসিপেট করছেন। ইনশাল্লাহ আপডেট, এটা খুবই ইফেক্টিভ একটা সেশন। মানে জাস্ট হচ্ছে আপনার অল কিউরিসিটি এখানে আছে, থাকবে ভিডিওটাতে, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড নাইট। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফিজ, গুড হ্যাঁ, নাইট। আল্লাহ হাফেজ, গুড নাইট।